ঠিক বলেছিস। আমি আসলেই ওর প্রতি নিজের অনুভূতি বুঝতে পারি না। আমি বেস্ট ফ্রেন্ডের বেশি আর কিছু ভাবতে পারি না ওকে। যদি ওর সাথে আমি সারা জীবন সংসার করি, তবুও ভালোবাসার কোনো অনুভূতি আসবে না ওর প্রতি। আর এখন ওর প্রতি আমার রাগটাই শুধু অনুভব হয়। আমার এটাও মনে হয় যে আমি হয়তো আরশিকে ঠকিয়েছি, ওর সাথে ফ্লার্ট করে ওকে ভালোবাসার জালে ফাঁসিয়েছি, যে আমার একদম উচিত হয়নি। আমার ওর জন্য অসম্ভব খারাপ লাগে। রাহুল রুদ্রর কাঁধে মাথা রেখে বসেছিল, এভাবে ক্ষীণ স্বরে বলল, হুদায় না এসব ছ্যাবলামি করতে গেলি। কি কটা মেয়ের সাথে পীড়িত করেছিস তুই, হিসাব আছে? মায়ের প্রতি তোর রাগটাও স্বাভাবিক। ও তোকে কতটা ভালোবাসে সেটা বোঝানোর সাধ্য আমাদের নেই, হয়তো মায়েরও নেই। কিন্তু তুই তো জানিস ও কেমন। ও নিজের জিনিসের প্রতি ছোটবেলা থেকে কতটা পজেসিভ, সেটা নিশ্চয়ই তোকে বলে দিতে হবে না। ও নিজের পছন্দের জিনিস কারোর সাথে শেয়ার করে না, তাই তোর সাথে এমন করছে ও। সাহিল বলল, রাগ মনের মাঝে পুষে রাখিস না রুদ্র। রাগ মানুষকে ধ্বংস করে দেয়। ক্ষমা করে দে ওকে, নয়তো কখনো শান্তিতে থাকতে পারবি না। অর্ধাঙ্গিনী হিসেবে নয়, বন্ধু হিসেবে ক্ষমা করে দিবি। বন্ধুদের উপরে রাগ রাখা যায় না রুদ্র। রুদ্র দীর্ঘশ্বাস ফেলে। সাহিল আর রাহুল ভুল কিছু বলেনি, কিন্তু মায়ের এই অধ্যত্ব মাঝে মাঝে মেনে নিতে পারে না ও। সোনার চামচ মুখে নিয়ে জন্ম, ছোটবেলা থেকে যা চেয়েছে তাই পেয়েছে, তাই জেদটা সময়ের সাথে পাল্লা দিয়ে বেড়েছে। নিজের ফিলিংসটাই ওর কাছে ম্যাটার করে, অন্যের যেন কোনো দাম নেই। মাঝে মধ্যে একটু নরম হলে কি খুব বেশি ক্ষতি হয়ে যায়? সাহিল দেখলো পরিস্থিতি গম্ভীর হয়ে যাচ্ছে, অথচ ওরা এখানে মাইন্ড ফ্রেশ করতে এসেছে। পরিস্থিতি স্বাভাবিক করতে সাহিল বলল, ব্রো, নিচে মেয়েরা মেহেদি দিচ্ছে, আমাদেরও তো কিছু করা উচিত। তোরও মেহেদি দিতে মন চাচ্ছে নাকি সাহিল? রাহুল ঠেস মেরে বলল, মেহেদি কেন দিতে যাবো বেয়াদব? কালকে থেকে রুদ্র নতুন জীবন শুরু, তাই আজকে একটু সেলিব্রেট করাই যায়। আগে বলতি, তাহলে এনে রাখতাম। এখন এত রাতে কোনো বার খোলা থাকবে বলে মনে হয় না। গমরা মুখে বলল রুদ্র। আরে আনাতে হবে কেন, আমি তো এনে রেখেছি। বলেই ছাদের অপর সাইডের ছাদরুম থেকে 2 বোতল ড্রিঙ্কস বের করে আনে। রুদ্র রাহুল লাফ দিয়ে রেলিং থেকে নিচে নামে। কখন করলি এসব? রাহুল খুশিতে গদগদ হয়ে বলে। সন্ধ্যায়। রাহুল ছাদে পাটি বিছিয়ে দেয়, তিনজন গিয়ে পাটির উপর বসে। সাহিল ছাদরুমে গ্লাসও এনে রেখেছিল, সেগুলো বের করে। ইস, এত সব মজা মিস করে গেলি আরিয়ান। রাহুল গ্লাসে ড্রিঙ্কস ঢালতে ঢালতে বলে। কালকেও কি আসবে না ও? সাহিল জিজ্ঞেস করে। না, আসলে ওর বাড়ি থেকে তুলে নিয়ে আসবো ওকে, তারপর প্রশ্ন করব যে কে ছেঁকা দিয়েছে ওকে। উত্তর দিল রুদ্র। আমারও মনে হয় বেচারা কিছু নিয়ে ছ্যাঁকা খেয়ে ব্যাকা হয়ে গেছে। রাহুল অট্ট হেসে বলল, তোরা বস, আমি গিয়ে পানি নিয়ে আসছি। যদি কিছুক্ষণ পর পিপাসা পায় তাহলে সমস্যা পড়ে যাব। এতক্ষণে হয়তো সবাই ঘুমিয়ে গেছে। ছাদ থেকে নিচে দোতলায় নামলো রুদ্র। নিচতলায় নামতে যাবে তখনই ওর মা বাবার গলা শুনে থেমে গেল। তারা ডাইনিং রুমে বসে কিছু নিয়ে কথা বলছে। রুদ্র আর নিচে নামলো না। এখন নিচে নামলে 100টা প্রশ্নের সম্মুখীন হতে হবে। ইতস্ত করে নিজের কক্ষের সামনে গিয়ে দাঁড়ালো রুদ্র। ওখানেও নিজের প্রয়োজনে জগে করে পানি রাখেও, কিন্তু সমস্যা হলো 3-3টা মেয়ে একসাথে ঘুমাচ্ছে সেখানে। এভাবে তাদের ঘুমের ঘরে ঢুকে পড়ে ভালো দেখায় না। দোনামনা মন নিয়ে পা টিপে টিপে কক্ষে ঢুকলো রুদ্র। মায়ের রুহানি আর রিয়েনা এক বিছানায় ঘুমাচ্ছে। রুদ্র বেডসাইড টেবিল থেকে জগটা হাতে নিল, বের হতে যাবে তখনই চোখ পড়ল মায়ের হাতের উপর। মায়ের মেহেদি রাঙানো হাতে রুদ্রের নামটা জলজল করছে ড্রিম লাইটের রঙিন আলোয়। মায়ের মেহেদি রাঙানো হাত দুখানা অসম্ভব সুন্দর লাগছে। রোদের হাত দুটো ধরতে মন চাইল খুব করে, তবে ধরল না। জগ নিয়ে পা বাড়ালো কক্ষের বাইরে। সকালে ঘুম থেকে উঠে মায়া দুটি নতুন মুখের সম্মুখীন হয়েছে। সিঁড়ি বেয়ে নামার সময় মায়া দেখতে পাই দুজন মহিলা বসে আছেন সোফায়, হাতে তাদের চায়ের কাপ। রাফানা চৌধুরীর সাথে হেসে হেসে কি যেন বলছেন। তার মামুনির আবার কোনো বান্ধবী এলো নাকি? নিজের মতো ভাবনা সম্পন্ন করে মায়া নিচে নামে। তাদের সামনে গিয়ে সালাম দেয় দুজনকে। রাফানা চৌধুরী হাত ধরে মায়াকে নিজের পাশে বসান। আমার বৌমা মায়া। রাফানা চৌধুরী মায়ের কাঁধে হাত রেখে মিষ্টি হেসে বলে, নতুন বউ হয়ে এত দেরিতে ঘুম থেকে ওঠো? আমরা এসেছি তো মনে হয় আধ ঘন্টার বেশি হয়ে গেল। সোফার বাম পাশে বসা মহিলাটি চায়ের কাপে চুমুক দিয়ে বলেন। মায়ের থতমত খেলো। আজ তো অন্য দিনের তুলনায় তাড়াতাড়ি উঠেছে। যখনই বিছানা ছেড়ে দাঁড়িয়েছিল তখন ঘড়ির কাঁটায় 8:30। তারপরে বলছে দেরি করে ঘুম থেকে উঠেছে। মায়ে উত্তর দিল না, মাথাটা নিচু করে রাখলো। রাফানা চৌধুরী নিজেই উত্তর দিলেন, আসলে কাল রাতে মেহেন্দি দিয়ে উঠতে দেরি হয়ে গিয়েছিল, দেরি করে ঘুমিয়েছে, তাই আজ উঠতেও দেরি হয়ে গেছে, নয়তো তাড়াতাড়ি উঠে যায়। আরে আপার কথা ধরো না তো, কি মিষ্টি মেয়ে, রুদ্রর বান্ধবী ছিল তাই না?
আমাদের রুদ্রর সাথে খুব মানাবে কিন্তু। অন্য মহিলাটি হাসি মুখে বললেন। হ্যাঁ, রুদ্র ছোটবেলার বন্ধু, ছোটবেলা থেকেই একসাথেই বড় হয়েছে। রাফানা চৌধুরী উত্তর করেন, তারপর মায়াকে উদ্দেশ্য করে বলেন। ওরা দুজন আমার নিজের বোন। বাম পাশের মহিলাটিকে দেখিয়ে বলেন। আমার বড় আপা রাবেয়া খাতুন। আর তার পাশের মহিলাটিকে দেখিয়ে বলেন। আমার ছোট বোন রাহেলা জামান। রুদ্র আমাকে ছোট খালামণি ডাকে, তুমিও আমাকে ছোট খালামণি বলেই ডেকো। রাহেলা জামান হাসলেন, মায়া নিজেও সৌজন্যতামূলক হাসল। রাবেয়া খাতুন হাতের কাপটা টেবিলের ওপর শব্দ করে রাখলেন, মুখ বাঁকিয়ে বলেন। তা তুমি শাড়ি পরোনি কেন? নতুন বউয়ের কোনো চিহ্নই তো নেই তোমার গায়ে। না শাড়ি পরেছো, না হাতে চুড়ি পরেছো। এভাবে ছেলেদের মতো টি শার্ট পরে ঘুরছো কেন? মাথায় ঘোমটাটা না দিয়ে বড়দের সামনে চলে এসেছো? হ্যাঁ রে রাফা, তোর বৌমাকে কিচ্ছু শেখাসনি? রাফানা চৌধুরীর মুখ কালো হয়ে যায়, তারপরেও মুখে জোরপূর্বক হাসি টেনে বলেন। আসলে এখনো নতুন তো, তাই কোথায় কি করতে হবে বুঝতে পারছে না। আস্তে আস্তে সব বুঝে যাবে। ও তো আমারই মেয়ে। আমার মেয়ে হলে যেভাবে সব হাতে ধরে শেখাতাম সেভাবেই শেখাবো। সব সব শিখে যাবে। তোর কাহিনী কিছুই বুঝি না। দেখ রাফা, অন্যের মেয়েকে তুই নিজের মেয়ে ভাবলেও সে কখনো তোকে নিজের মা ভাববে না। তাই আগে ভাগে লাগাম টেনে ধর, নয়তো পরে মাথায় চড়ে বসবে। আর এই মেয়েকে রুদ্রের বন্ধু বলছিস? এর মানে সমবয়সী। এই মেয়ে মানবে নাকি নিজের স্বামীকে? রাবেয়া খাতুন না কুচকে বলেন। মায়া হাত মুষ্টিবদ্ধ করে ফেলল। যদি তার মামনির বোন না হতো তাহলে এই মহিলা নিজের প্রাণ নিয়ে বাড়ি ফিরে যেতে পারত না। মায়া নিজেকে নিয়ন্ত্রণ করলো। সে চায় না তার মামনির কোনো অসম্মান হোক, তাই সে চুপ থাকলো। রাফানা চৌধুরী গম্ভীর কণ্ঠে বলেন। ও আমাকে নিজের মা ভাবুক আর না ভাবুক, আমি ওকে নিজের মেয়েই ভাবি। আমার মেয়ের উপর আমার সম্পূর্ণ বিশ্বাস আছে। ও এমন কিচ্ছু করবে না। তোমাকে চিন্তা করতে হবে না আপা। পরক্ষণে আবার মায়ের দিকে তাকিয়ে বলেন। মায়া, নাস্তা করে নে, আয়। বলেই হাত ধরে কিচেনে নিয়ে যান। সোফায় বসা দুজনকেই কথা বলার কোনো সুযোগই দেন না। কিছু মনে করিস না বাচ্চা আমার, বড় আপা এমনই, কিছু ভেবে চিনতে বলেন না, তুই মন খারাপ করিস না। রাফানা চৌধুরী মন খারাপ করে বলেন। আমি কি করে কিছু মনে করতে পারি মামুনি? তুমি যদি আমার জন্য কিছু না বলতে, ওদের কথা মেনে নিতে, তাহলে হয়তো অসম্ভব কষ্ট লাগতো আমার। কিন্তু তুমি যেভাবে আমার জন্য নিজের বোনের সাথে লড়াই করলে, তারপর আমি কিভাবে মন খারাপ করে থাকতে পারি? তোমার বোন ভুল বলেছে মামুনি, তুমি আমার আরেকটা মা। বলেই শক্ত করে জড়িয়ে ধরেন রাফানা চৌধুরীকে। রাফানা চৌধুরী মুচকি হেসে মায়ের মাথায় হাত বুলিয়ে দেয়। সন্ধ্যা হয়ে গেছে, আরেকটু পরেই হলুদের অনুষ্ঠান শুরু হবে। অতিথিরা সবাই আসতে শুরু করেছেন। বাড়ির বাইরে একপাশে বসে কয়েকজন মিলে হলুদ বাড়ছে। রান্নার লোকেরা রান্না করছেন। দুজনের গায়ে হলুদ এ বাড়িতেই হবে। এখনও মায়ের বাড়ির লোকেরা এসে পৌঁছয়নি। দোতলার একটি কক্ষে মায়েকে পার্লারের লোকেরা সাজিয়ে দিচ্ছে। রুহানি আর রিয়ানা গালে হাত দিয়ে চেয়ারের উপর বসে আছে। তাদের দৃষ্টি মায়ের দিকে। কয়েকজন মিলে মায়েকে শাড়ি পরানোর চেষ্টা করছে, কিন্তু রাবেয়া খাতুন একবার একটা বলেই যাচ্ছেন। রুহানি আর রিয়ানা কিছু বলতে গেলেই ধমক দিয়ে থামিয়ে দিচ্ছেন। অবশেষে অনেক চেষ্টার পর মায়া শাড়ি পরতে সক্ষম হলো। এতক্ষণে রাবেয়া খাতুনের মনোপুত শাড়ি পরাতে পেরেছে পার্লারের মেয়েরা। মায়া হলুদ আর সবুজ মিশেলের কাঞ্জিবরণ শাড়ি পরেছে। মাথায় আলাদাভাবে ডার্গিন ওড়না দিয়ে ঘোমটা দেওয়া হয়েছে। মায়ের স্বস্তির নিঃশ্বাস ফেলে। এতক্ষণে মনে হচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধে জয়ী হয়েছে। একে একে সকলে কক্ষ ছেড়ে বেরিয়ে আসে। রুহানি আর রিয়ানা মায়ের পাশে গিয়ে বসে। পার্লারের মেয়েরা মায়াকে সাজিয়ে দিতে শুরু করে। মায়াকে সাজানো শেষ হলে রুহানি আর রিয়ানাও হালকা সেজে নেয়। তিনজনই হালকা সাজ দিয়েছে। রুহানি আর রিয়ানা মায়াকে ফুলের গহনা পরিয়ে দিচ্ছে। তখনই কক্ষে মাহেরা খান ঢোকেন। মায়া দৌড়ে গিয়ে নিজের মাকে জড়িয়ে ধরেন। মাহেরা খানও শক্ত করে জড়িয়ে ধরে নিজের মেয়েকে। এতক্ষণে আসার সময় হলো, কতক্ষণ ধরে অপেক্ষা করছি? মায়া অভিমানী কণ্ঠে বলল। সবকিছু ব্যবস্থা করে আসতে হচ্ছে তো, তাই দেরি হয়ে গেছে। বাবা কোথায়? নিচে বসে আছে বেআইদের সাথে। তোমাকে মিস করেছি অনেক আম্মু। আমিও তোমাকে অনেক মিস করেছি। তারপরও এখানে তোমার আরেক মা আছে, আমার তো ওখানে কেউ নেই। মাহেরা খান মায়ের দিকে তাকিয়ে মলিন হেসে বললেন। মায়ের চোখ থেকে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ে। মাহেরা খান যত্ন করে তা মুছে দেন।
মায়া আবার শক্ত করে জড়িয়ে ধরে তার মাকে। রাফানা চৌধুরী কক্ষে এসে মাকে কাঁদতে দেখে চটজলদি এগিয়ে আসেন, তড়িঘড়ি করে বলেন, কাঁদছো কেন তুমি? সাজ নষ্ট হয়ে যাবে তো। দেখুন তো ভাবি কিভাবে কাঁদছে। মায়া মায়ের বুকে মাথা রেখে নিঃশব্দে কাঁদছে। রুহানি আর রিয়ানাও এগিয়ে আসে মায়াকে শান্ত করতে, কিন্তু মায়ের যেন থামছেই না। অবশেষে অনেকক্ষণ পর মায়ের কান্না থামে। মাহিরা খান যত্ন করে টিস্যু দিয়ে মায়ের চোখ মুছে দেয়। মায়াকে নিয়ে একযোগে নিচে নামলো সবাই। এত দেরি হলো কেন? রাবেয়া খাতুন রাফানা চৌধুরীর উদ্দেশ্যে জিজ্ঞেস করেন। আসলে মাকে কাছে পেয়ে আবেগী হয়ে পড়েছিল। আচ্ছা, এবার নিয়ে চল ওকে। সবাই মিলে বাড়ির বাইরে যায়। বাড়ির এক সাইডে স্টেজ করা হয়েছে। পুরো বাড়ির এরিয়ায় রং বেরঙের লাইট জ্বলছে। স্টেজের ওদিক থেকে সুমধুর সুরে গান ভেসে আসছে। সকলেই হলুদ রঙের শাড়িতে সাজিয়েছে নিজেকে। মায়াকে স্টেজে বসিয়ে দেওয়া হলো। মায়া আশেপাশে তাকাচ্ছে, কিন্তু কোথাও রুদ্রে দেখা নেই। ভীষণ লজ্জা লাগলো মায়ের। মাথা নুয়ে বসে থাকলো। ইস, এত লজ্জা কোত্থেকে উড়ে এলো ওর মাঝে কে জানে। পাশে কারো উপস্থিতি টের পেতেই মায়া দেখতে চাইল তাকে, কিন্তু সেদিকে তাকাতেও যেন লজ্জা ছড়ে ছড়ে পড়ছে। মায়া এত লজ্জার উৎস খুঁজে পেল না। কিরে, লজ্জাতে একেবারে শেষ হয়ে যাচ্ছিস? পাশ থেকে আওয়াজ পেতেই মায়া বোঝা যায় এটা কার কণ্ঠস্বর। ফিসফিসিয়ে বলে, তুই এসেছিস? হ্যাঁ, এসেছি। তাকা আমার দিকে। লজ্জা লাগে তো। আরে, লজ্জাপতি লতিকা আমার, এটা আমাকে শুনতে হলো? তোর লজ্জাও আছে? বাবা, শুনে খুশি হলাম। এখন তাকা আমার দিকে, দেখ আমাকে। মায়া পাশেই চোখ তুলে তাকায় রুদ্রের দিকে। রুদ্র তার দিকে তাকিয়ে হাসছে। পরনে তার হলুদ পাঞ্জাবি, হাত দুটো ফোল্ড করা, বাম হাতে ঘড়ি, চুলগুলো জেল দিয়ে সেট করে রাখা। মায়া আবার বড়সড় একটা ক্রাশ খেলো। পুলকিত স্বরে বলল, ওয়াও বন্ধু, লুকিং হ্যান্ডসাম। ট্রু। হুম 100 পারফেক্ট। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আর আমি তো এমনিতেই সুন্দর, আবার নতুন করে সুন্দর লাগার কি আছে? আজকে একটু বেশি সুন্দর লাগছে। আচ্ছা দেখে বল আমাকে কেমন লাগছে। হুম। পুরুষ শেওড়া গাছের পেতনি। রুদ্র তা দেখিয়ে বলো। মায়া মুখ বাঁকিয়ে সামনে তাকায়। সামনে চোখে পড়ে রাহুল আর সাহিলকে। দুজনেই রুদ্রের মতো হলুদ পাঞ্জাবি পরেছে। দুজনেই হাত নাড়িয়ে মায়াকে হাই বলে। মায়া হাসে। একে একে সকলে সেই রুদ্র আর মায়াকে হলুদ লাগিয়ে দিয়ে যায়। কেক খাইয়ে দেয়। বড়রা আসলে দুজনেই বড়দেরকে সালাম করে। সাউন্ড বক্সে গান বাজছে। অনেকেই গানে তালে তালে নাচছে। রুহানি গিয়ে ডিজে গানে একটা দারুণ নাচ দেয়। রাহুল, সাহিল, রিয়ানা, রুহানি আরও অনেকেই যে যার মতো নাচছে। রুহানি অনেকবার টেনেছে মায়াকে। মায়া যেতে চাইলে রুদ্রের জন্য যেতে পারেনি। রুদ্র হাতটা শক্ত করে ধরে রেখেছে। ইয়ার, তুই নিজেও যাচ্ছিস না, আমাকেও যেতে দিচ্ছিস না। মায়া হাত ছাড়ানোর চেষ্টা করে বলো, বড়রা আছে মায়ু। তো ওরা কখনোই এসব নিয়ে মাথা ঘামায় না। ভাই, নিজের বিয়েতে যদি নিজেই নাচতে না পারি তাহলে এই অনুষ্ঠানের মানে কি? দেখ, আমার আফসোস থেকে যাবে কিন্তু। কিছু করার নেই জান। বড়দের চিন্তা না থাকলেও বড় খালামণিকে আন্ডার এস্টিমেট করিস না। উনি অনেক কথা শোনাবেন তোকে, সহ্য করতে পারবি না। রুদ্র মায়ের হাত চেপে ধরে বলো। মায়ের ছোট উল্টে বসে আছে। অবশেষে হলুদের অনুষ্ঠান শেষ হয়। এবার মায়া রুদ্রের গায়ে এক কলসি পানি ঢালবেন বড়রা, মানে গোসল করাবেন। এটাই বড়দের বাড়ির নিয়ম। বর নিজেরা গোসল করার আগে বড়রা তাদের মাথায় পানি ঢালবেন। মায়া তাজ্জব বনে গেছে এসব আজীব নিয়মের কথা শুনে। এখন ওকে এসব সাজগোজ নিয়ে এ জায়গায় ভেস্তে হবে। দুজনের জন্য দু জায়গায় গোসলের ব্যবস্থা করা হয়েছে। মহিলারা সবাই মায়াকে এক সাইডে নিয়ে গেছে। এখানে কলসি করে পানি ঢালা হবে। হঠাৎ মায়ের কিছু মনে পড়তেই মায়া তড়িঘড়ি করে বলে ওঠে, আমি একটু আসছি। এখন কোথায় যাবে তুমি? রাফানা চৌধুরী ভ্রু কুচকে বলেন, একটা কাজ আছে মামুনি, এক্ষুনি চলে আসছি। আচ্ছা যাও, তাড়াতাড়ি এসো। ওদিকে বাড়ির ছেলেরা রুদ্রকে গোসল দেওয়ার জন্য অন্য সাইডে নিয়ে এসেছে। তখনই রাহুল বলল, রুদ্র, তোকে একটু এক জায়গাতে আসতে হবে। কোথায় যেতে হবে এই সময়ে? রুদ্র জিজ্ঞেস করে, ইটস আর্জেন্ট, গেলেই দেখতে পাবি। একটু চল, এক্ষুনি চলে আসবো। আচ্ছা চল, তোমরা একটু অপেক্ষা করো, আমি এখনই চলে আসছি। রাহুল রুদ্রকে নিয়ে বাগান সাইডে যায়। রুদ্র অবাক স্বরে শুধালো, এখানে কি আছে? এখানে এনেছিস কেন? এখনই বুঝতে পারবি, তুই দাঁড়া, আমি আসছি। বলেই চলে যায়। রুদ্র অনেকবার ডাকলেও পিছন ফিরে তাকায় না। হঠাৎই রুদ্রের হাতে টান পড়তেই রুদ্র পিছনে ফিরে তাকায়। অবাক হয়ে দেখে মায়াকে, তার হাতে হলুদের বাটি। তুই এখানে?
মায়া রুদ্রের প্রশ্নের জবাব দেয় না, হলুদের বাটি থেকে একটু হলুদ নিজের গালে লাগায়। রুদ্র হতভম্ব হয়ে মায়ার কার্যকলাপ দেখছে। মুখে তো হলুদ লাগানোই আছে, আবার লাগানোর দরকারটা কি? মায়া নিজের হিল খুলে রুদ্রের পায়ের ওপর দাঁড়িয়ে রুদ্রের গলা জড়িয়ে ধরে। তারপর নিজের মুখ রুদ্রের মুখের সাথে লাগিয়ে নিজের মুখের হলুদ রুদ্রের মুখে লাগিয়ে দেয়। রুদ্র পাথর বনে দাঁড়িয়ে থাকে, চোখের দৃষ্টি নিবদ্ধ করে মায়ের চোখের উপর। মায়া রুদ্রের পায়ের ওপর থেকে নামে, তারপর নিজের হিলগুলো এক হাতে নিয়ে আরেক হাতে শাড়ি একটু উঁচু করে ধরে দৌড় দেয়। রুদ্র অপলক তাকিয়ে থাকে শাড়ি পরিহিতা এক নারীর দৌড়ে যাওয়ার পানে। ঘড়ির কাঁটায় দুপুর 12টা বাজে। উত্তপ্ত দুপুর, কাঠ ফাটা রোদ, সূর্য একেবারে মাথার উপর অবস্থান করছে। মায়া ঘুমঘুমো চোখে বসে আছে। পার্লারের মেয়েরা সাজিয়ে দিচ্ছে তাকে। মায়ের চোখ টেনে খুলে বসতে পারছে না, পুরো রাত ঘুমোতে পারেনিও। সকালে যাও একটু ঘুম এসেছিল, পার্লারের মেয়েরা চলে আসে, উঠে যেতে হয়েছে। কক্ষে এসি চলছে, তারপরও মায়া ঘেমে নেই একাকার। এভাবে সাজার অভ্যাস নেই তার। পুরো বাড়িতে মানুষজন গিজগিজ করছে। দুই পক্ষের আত্মীয়রাই এ বাড়িতে আসছে, এখনও অনেক আত্মীয় আসা বাকি। সাজার জন্য মেয়েদেরকে একটি কক্ষ আলাদাভাবে দেওয়া হয়েছে। মায়ের পাশে রুহানি, রিয়ানা, রুদ্রের খালাতো বোন মৈত্রী আর হাসনা, মামাতো বোন টিনা আর মায়ের ফুফাতো বোন পিয়াসা আর জিনাত সহ সবাইকে সাজিয়ে দিচ্ছে পার্লারের মেয়েরা। সবাই হালকা সাজ দিলেও মায়েকে আজকে ব্রাইডাল সাজ দিবে। মুস্তাফিজ খান আর রুয়ান চৌধুরী বাড়িতে আসা সকল অতিথিকে অভ্যর্থনা জানাচ্ছেন। খাওয়া দাওয়ার পাঠ শুরু হয়ে গেছে। মায়ের ভার্সিটির সব টিচারদেরকে দাওয়াত দেওয়া হয়েছে, সাথে তাদের ক্লাসের কয়েকজন ঘনিষ্ঠ বন্ধুকেও। তাদেরকে দাওয়াত দেওয়ার দায়িত্বে ছিল সাহিল আর রাহুল। সবাই একে একে আসতে শুরু করেছে। রুদ্রকে তৈরি হতে সাহায্য করছে সাহিল আর রাহুল। কক্ষে তাদের সাথে তাদের আরও কয়েকজন বন্ধু বসে আছে। রুদ্র একটি কফি কালারের শেরওয়ানি পরেছে, তাতে হালকা পাথরের কাজ করা, কিন্তু সকলে বলে কয়েও মাথায় পাগড়ি পরাতে পারল না রুদ্রকে। তার একটাই কথা, সে শুধু শেরওয়ানি পরে যাবে, মাথায় পাগড়ি পরবে না। সবশেষে রাহুল রুদ্রের হাতে সুন্দর একটি ঘড়ি পরিয়ে দিল। রুদ্র প্রশ্নবোধক চাহনিতে তাকালে রাহুল কানে কানে বলল, মায়া দিয়েছে। মায়াকে সাজানো শেষ, শুধু মাথায় দোপাট্টা দেওয়া বাকি। খয়েরি রঙের লম্বা লেহেঙ্গা পরেছে মায়া। পুরো লেহেঙ্গা জুড়ে সোনালি পাথর আর সুতোর কাজ করা, পায়ে হিল, গলায় সীতাহার, কানে বড় বড় হীরার দুল, হাত ভর্তি চুড়ি, মাথায় টিকলি পরা, নাকে বড় নথ, ঠোঁটে গাঢ় ডার্ক লিপস্টিক। পার্লারের একজন মায়ের মাথায় দোপাট্টা পরিয়ে দিচ্ছে। দোপাট্টায় আরবি অক্ষরে রুদ্র নাম লেখা। মায়া আয়নায় নিজেকে দেখলো, সুন্দরই লাগছে। তখনই রাফানা চৌধুরী ব্যস্ত পায়ে ভেতরে ঢুকলেন। রুহানিদের উদ্দেশ্য করে বললেন, তোমরা না বলেছিলে গেট ধরবা? ছেলেরা তো বেরিয়ে পড়বে একটু পর। তোমরা গিয়ে স্টেজের ওদিকটায় সব ব্যবস্থা করে ফেলো। গেট তো অবশ্যই ধরবো। সবাই একসাথে চিল্লিয়ে বলল। রুহানি সহ সবাই দৌড়ে কক্ষে ছেড়ে বেরিয়ে যায়। পার্লারের মেয়েদেরও তাদের পাওনা টাকা দিয়ে বিদায় করা হয়। রাফানা চৌধুরী এগিয়ে আসেন মায়ের দিকে। মায়া উঠে দাঁড়ায়, তাকে দেখে। রাফানা চৌধুরী কাজল নিয়ে মায়ের মুখের দিকে নিচে হালকা করে লাগিয়ে দেন, দেখে যাতে দেখা না যাওয়ার মতো। তারপর কপালে চুমুখে বলে ওঠেন, নজর না লাগুক। রুদ্রসহ তার বন্ধুরা একটি কক্ষে বসে আছে। ওদিকে মেয়েরা রুয়ান চৌধুরীকে দিয়ে খবর পাঠিয়েছেন ছেলেরা যেন এখন ওদিকে পাও না মারায়। এদিকে তারা ফিতা বাঁধছে, রাহুল পাইচারি করছে। মেয়েদের কথা মেনে চলতে হবে নাকি এখন ওদেরকে? মেয়েদের কথা মতো বড়রা এখানে বসিয়ে রেখেছে ভাবতেই বুকে ফেটে কান্না পাচ্ছে তার। সবাই গোল গোল চোখে রাহুলকে দেখছে। মেয়েদের কথা শুনে সব ছেলেরা প্রতিবাদ করে উঠলেও বড়দের কথা অমান্য করে যেতে পারছে না। কিন্তু সবাই বসে তো আছে। রাহুল তো নিজের পা দুটোকে জিরোতে দিতেই পারছে না। এভাবে গাধার মতো উপাস এপাশ হাঁটছিস কেন? ধমকে বলল রুদ্র। কেন হাঁটছে জানিস না? বড়রা মেয়েদের কথা মতো এখানে বসিয়ে রেখেছে। আজকে মেয়েগুলো আমাদের ফকির বানিয়ে ছাড়বে। সেটাই, সবাইকে মানাতে পারলেও রুহানি আর রিহানা মানবে না। সাহিল আফসোসের সুরে বলল। রুদ্র বসে বসে সবার পেঁচাল শুনছে। তখনই পেছন থেকে দুটি হাত রুদ্রের চোখ বন্ধ করে দেয়। রুদ্র হাত ধরে বোঝার চেষ্টা করে কে। আরিয়ানের মুখে হাসি ফুটে ওঠে, হাত দুটো সরিয়ে আনে। শুধুমাত্র হাত ধরেই রুদ্র তার প্রিয় বন্ধুকে চিনে গেছে। আরিয়ান হেসে সামনে আসে, গোল্ডেন পাঞ্জাবি তার পরনে, একেবারে তৈরি হয়ে এসেছে। আজকে ছেলেদের ড্রেস কোড গোল্ডেন। রুদ্র ছাড়া সবাই একসাথে চিৎকার দেয় খুশিতে। কেন এসছিস তুই? রুদ্র গম্ভীর স্বরে বলল, আমি আমার বন্ধুর বিয়েতে আসবো না। কে তোর বন্ধু? আমি তোর বন্ধু নই। সেটা তো জানি, আমি তো মায়ার বিয়েতে এসেছি। ওই তো আমার বন্ধু।
আরিয়ান হাসি হাসি মুখ করে বলল। আরিয়ানের পিঠে জোরে কিল বসালো রুদ্র। আরিয়ান চোখ মুখ কুচকে ফেলে, তারপর তার ঠোঁটে থেকে হাসি সরে না। তুই না বলেছিলি আসবি না? সাহিল অবাক হয়ে জিজ্ঞেস করে। বলেছিলাম ঠিকই, তারপর ভাবলাম বন্ধুর বিয়েতে কবজি ডুবিয়ে খেতে না পারলে সম্মান ওটাই বৃথা হয়ে যাবে। আর তার চেয়ে বড় কষ্টের কথা হচ্ছে, আরেকজন তো একেবারে বন্ধুত্বই ভেঙে দিচ্ছিল রাগ করে আসবো না বলার পর। আরিয়ান রুদ্রের দিকে তাকিয়ে হাসি মুখে বলল। রুদ্র গম্ভীর হয়ে তাকিয়ে আছে ওর দিকে। আরিয়ান শক্ত করে জড়িয়ে ধরে রুদ্রকে। রুদ্র আরিয়ানের পিঠে হাত রাখে। সাহিল আর রাহুলও দৌড়ে এসে জড়িয়ে ধরে দুজনকে। সবাই একে অপরের দিকে তাকিয়ে হাসে চারজনের বন্ধুত্ব দেখে। ওদের বন্ধুত্বটা এমনই, একজনের কাজ আরেকজন ছাড়া কোনোভাবেই সম্পন্ন হয় না। তারও দুটো স্পেশাল দিনে আরিয়ান উপস্থিত ছিল না, যার ফলে রুদ্র রেগেছিল তার উপর। রুদ্রকে নিয়ে স্টেজের দিকে যাচ্ছে ছেলেরা। স্টেজের দিকেও গেট বসানো হয়েছে। দূর থেকে দেখা যাচ্ছে মেয়েরা গেট ধরেছে। গেটের সামনে লাল ফিতা বাঁধা। ছেলেরা সকলে ঢুকতে যাবে তখনই মেয়েরা বাধা দেয়। মেয়েদের সামনে টেবিলে ফলের জুস সহ হরেক রকম মিষ্টি রাখা। মেয়েদের লিডার রুহানি আর রিয়ানা, তারা সামনে দাঁড়িয়ে আছে। ছেলেদের লিডার রাহুল, আরিয়ান আর সাহিল, তারা তিনজনই সেই রোডের পাশে দাঁড়ালো। কি ব্যাপার, আপনারা সবাই এখানে দাঁড়িয়ে আছেন কেন আপুরা? সাহিল টিপ্পনি কেটে বলো। আসলে ভাইয়া, এখানে ঢুকতে হলে নগদ অর্থ দিতেই ঢুকতে হবে। আমাদের মেয়েকে তো আর আমরা এমনি এমনি দিয়ে দিতে পারি না, আমাদের মেয়ের দাম আছে। রুহানিও মুখ বাঁকিয়ে বলো। অর্থ দিয়ে ঢুকতে যাবো কেন? কোনো টাকা দিতে পারবো না। আমাদের ছেলে কি বানের জলে ভেসে এসেছে নাকি? সামনে থেকে সরুন, নয়তো সবাইকে ঠেলে ঢুকবো। রাহুল হুমকি দিয়ে বলো। রুদ্র মনে মনে রাহুলকে বাহবা দিয়ে বলো। রাহুলের হুমকি শুনে মেয়েরা একসাথে চেঁচিয়ে ওঠে। সাথে শুরু হলো তাদের ঝগড়া। এক পক্ষ যেন অন্য পক্ষকে একচুল পরিমাণ ছাড় দিতে চাইছে না। মেয়েদের দাবি 40,000 টাকা। এ টাকা না দিয়ে এক পাও আগাতে পারবে না ছেলেরা। মোস্তাফিজ খান তাদের ঝগড়া দেখে দৌড়ে আসেন। ছেলেদের সাথে আসা মুরব্বীদের নিয়ে ভেতরে ঢোকেন, কিন্তু একটা ছেলেকেও ঢুকতে দেয় না মেয়েরা। তাদের একটাই দাবি 40,000 টাকা। ছেলেদের সাথে বর নিজেও ঝগড়া করছে, তারা দরকার হলে এসব জুস মিষ্টি খাবে না, তারপরেও টাকা দিবে না। অবশেষে প্রায় 40 মিনিট পর তাদের ঝগড়া শেষ হলো। মেয়েরাই বিজয়ী হলো। ছেলেরা হার মেনে আত্মসমর্পণ করলো। এই ঝলসে যাওয়া রোদে দাঁড়িয়ে থাকা আসলেই কষ্টকর। আরিয়ান গুনে গুনে 40,000 টাকা তুলে দিল রুহানির হাতে। টাকাটা রোহান চৌধুরী আরিয়ানকে দিয়েছিল, যদিও আরেকটু বাড়িয়ে দিয়েছেন। আরিয়ান 40,000 টাকা গুনে নিয়ে বাকিটা আবার নিজের পকেটে রেখে দিল। এটা দিয়ে ছেলেরা পার্টি করবে। রুহানি আরিয়ানা মনে মনে আফসোস করে উঠল আরিয়ানকে বাকি টাকা পকেটে রেখে দিতে দেখে। ইস, আরেকটু বাড়িয়ে বলা উচিত ছিল। রিয়ানা রুদ্রকে মিষ্টি আর জুস খাইয়ে দিল। যখনই প্লেট টেবিলে রাখতে যাবে তখনই সঙ্গে সঙ্গে ছেলেরা প্রতিবাদ করে উঠল। এতক্ষণ তো শুধু রুদ্র দাঁড়িয়ে ছিল না, এই অসহ্য রোদে ওরা সবাই রুদ্রের সাথে দাঁড়িয়েছিল। তাহলে রুদ্রকে জুস আর মিষ্টি খাওয়ানো হলে ওরা পাবে না কেন? রিয়ানা দীর্ঘশ্বাস ফেলে। টাকা যখন নিয়েছে তখন ওদের দাবি মানতেই হবে। রিয়ানা সবাইকে একে একে মিষ্টি খাইয়ে দিল। মুখটা বিকৃত করল সাহিল। বিতৃষ্ণায় মনটা ছেয়ে গেল নিমিষেই। আর কাউকে বুঝে পায়নি রিয়ানাকে কেন সবাইকে মিষ্টি খাইয়ে দিতে হবে। তারপরও পরিস্থিতি ভেবে চুপ থাকলো। রুহানি রুদ্রকে ফিতে কাটার জন্য হাতে কাছি দিল। রুদ্র ফিতা কেটে সকলকে নিয়ে ভেতরে ঢুকলো। রুদ্রসহ সকলকে ভিতরে নিয়ে যাওয়া হলো। ছেলেরা সবাই রুদ্রের সাথে স্টেজে ছবি তুলছে। তখনই রুহানি আসলো ওখানে। হাতের ইশারা দিয়ে রাহুলকে ডাকলো। রাহুল স্টেজ থেকে নেমে রুহানিকে বলল। আবার ডাকছিস কেন? তোদের সব দাবি মিটিয়েই তো ভিতরে ঢুকেছি। আরে ইয়ার, সেই জন্য না, মায়াকে পালকি করে আনা হবে এখানে। তুই তো মায়েরও বন্ধু, ওর প্রতিও কিছু দায়িত্ব আছে তোর। পালকি ধরার জন্য ডাকছে। কি বলিস? এখান থেকে এখানে পালকি করে আনতে হবে কেন? এটা নাকি ও বাড়ির নিয়ম। রুদ্রর দাদা আর স্ত্রীকে পালকিতে করে এ বাড়িতে এনেছেন। তারপর থেকে এ বাড়িতে এ নিয়ম তৈরি হয়েছে, নতুন বউকে পালকিতে করে আনতে হবে। এ বাড়িতে ঠিক কত ধরনের নিয়ম আছে আমাকে বলবি? এই যুগে এসে এসব নিয়ম কে মানে ভাই? রাহুল অবাক হয়ে তাকালো। জানি না, তুই তাড়াতাড়ি চল, আরিয়ান আর সাহিলকেও ডেকে আন, ওদিকে সবাই অপেক্ষা করছে। বলে রুহানি দ্রুত পায়ে চলে যায়। রাহুল সাহিল আর আরিয়ানকে ডেকে আনে। ওদেরকে যেতে দেখে রুদ্র কোথায় যাচ্ছে জিজ্ঞেস করে বাড়ির নিয়ম নিয়ে পিঞ্চ মারতেও ছাড়ে না। তিনজনই কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছে দেখে পালকি রাখা আছে সদর দরজার সামনে। রোহান চৌধুরী, মুস্তাফিজ খান সহ বড়দের মধ্যে কয়েকজন উপস্থিত আছে। রুহানি মায়াকে নিয়ে বাহিরে বের হলো। আরিয়ান থমকালো মায়াকে দেখে। বুকের ভেতর অসহ্য ব্যথাটা আবার শুরু হয়েছে। নিজের প্রিয় মানুষকে অন্যের হয়ে যেতে দেখা কি এতই সহজ?
মায়া জোর করে হলেও তার ভালোবাসাকে নিজের করেছে, কিন্তু সে তার হাসি মুখে বুকের ভেতর দাফন করে যন্ত্রণা তো কেউ দেখল না। এজন্যই হয়তো বন্ধুর প্রেমে পড়তে নেই। আজ তার ভালোবাসার চাইতেও বন্ধুত্বটাকে বেশি প্রায়োরিটি দিতে হচ্ছে। তার মনের গহিনী লুকিয়ে রাখা প্রেয়সীর বিয়েতে উপস্থিত থাকতে হচ্ছে। ওহো, সে তার প্রেয়সীর বিয়ে খেতে আসেনি, এসেছে তার প্রাণপ্রিয় বন্ধুদের এক হওয়া দেখতে। কিন্তু মনকে কি মানানো চাই? এই যে মায়াকে আজ অসম্ভব সুন্দর লাগছে, এত সুন্দর করে সেজেছে সে। এই সাজটা তো অন্য কারোর জন্য। এই বিষাক্ত সত্যটা মেনে নিতে যে বড্ড কষ্ট হচ্ছে, ভীষণভাবে কষ্ট হচ্ছে। আরিয়ান সবার আগোচরে চোখের কোণে জমা পানি মুছে নিল, বুকে হাত দিয়ে জোরে জোরে বার কয়েক শ্বাস নিল, মুখে মিথ্যা হাসি ফুটিয়ে এগিয়ে চলল সামনের দিকে। মায়ের মুখে হাসি ফুটলো আরিয়ানকে দেখে। আরিয়ানের সামনে গিয়ে দাঁড়িয়ে বলল, এসেছিস তাহলে? আমার সাথে দেখা করতে যাসনি কেন? তুই তো সাজ দিচ্ছিলি, তাই আর ওদিকে যাইনি। এর চেয়েও বড় কথা হচ্ছে আমি তো তখন বরপক্ষ ছিলাম, তাই রুদ্রের সাথে থেকেছি সব সময়। এখন আবার কনে পক্ষ হয়ে তোর পালকি তুলতে এসেছি। এতদিন আসিসনি কেন? মিস করেছি তোকে অনেক। একটু অসুস্থ ছিলাম রে, বাদ দে এসব কথা। পালকিতে উঠবি, চল। মাহিরা খান এসে মায়াকে পালকিতে উঠতে সাহায্য করলেন। পালকির 3টা খুঁটি রাহুল, আরিয়ান আর সাহিল ধরল, আরেকটা খুঁটি মুস্তাফিজ খান ধরলেন। রুহানি আর রিয়ানাও ওদের সাথে তাল মিলিয়ে হাঁটছে। গেট পেরিয়ে মায়াকে পালকি সমেত স্টেজের দিকে নিয়ে আসা হলো। পালকি নামিয়ে দিয়ে রাহুল দৌড়ে স্টেজে গিয়ে রুদ্রের হাত ধরে নিয়ে এলো। মায়ের পালকির সামনে দাঁড় করিয়ে দিয়ে বলল, হাত ধরে নামা ওকে। রুদ্র পালকির ভেতর নিয়ে হাত বাড়িয়ে দেয়। মায়া রুদ্রের হাত আঁকড়ে ধরে নিচে নামে। দুজনে চোখাচোখি হয়। রুদ্র মায়ের হাত ধরে স্টেজে ওঠে। মায়া রুদ্রের সব বন্ধুরা ও বলে চিল্লিয়ে ওঠে। সব বন্ধুরাই দুজনের পিছু পিছু স্টেজে ওঠে। ক্যামেরাম্যান এক এক পোজ দিয়ে ছবি তুলে দিচ্ছে সবাইকে। সবার সাথে ছবি তোলা শেষে মায়া আর রুদ্রকে অনেকগুলো কাপল পিক তুলে দিল। খাওয়ার সময় রুদ্র আর মায়াকে পাশাপাশি বসানো হলো। সবার দাবিতে রুদ্র মায়াকে একটু করে খাইয়ে দিল। মায়া ও রুদ্রকে এক লোকমা খাইয়ে দিল। দুজনের সুন্দর দৃশ্যটি রাহুল ক্যামেরা বন্দি করল। অবশেষে বিয়ের সকল কার্যক্রম শেষ হলো। রাহুল, সাহিল, আরিয়ান আর মোস্তাফিজ খান আবার পালকি তুলে মায়াকে বাড়ি পর্যন্ত নামিয়ে দিল। রাফানা চৌধুরীর কথাই রুদ্র মায়াকে কোলে তুলে বাড়ির ভেতরে ঢুকলো। মোস্তাফিজ খান, মাহিরা খান আর মায়ের বাড়ির সকল আত্মীয়রা বাড়ি ফিরে গেছে। রুদ্রদের কিছু কাছের আত্মীয় এখনও থেকে গেছে। মোস্তাফিজ খান যাওয়ার আগে রুদ্রের হাতে দুটো ধরে বলেছিল, রুদ্র, যদি পারো আমার মেয়েটাকে ক্ষমা করে দিও। আমাদের ক্ষমা করতে বলছি না তোমাকে, আমরা সবাই অন্যায় করেছি তোমার উপর, তার কোনো ক্ষমা হয় না। কিন্তু মায়া, ও তোমাকে অনেক ভালোবাসে রুদ্র। আমার মেয়েকে দেখে রেখো প্লিজ। আমি জানি ও তোমার জন্য ঠিক কতটা পাগল। এক জীবনে ও শুধু তোমাকেই চেয়ে গেছে, তাই বাবা হয়ে নিজের মেয়ের ভালোবাসাকে পূর্ণতা দিতে তোমার সাথে অন্যায় করে ফেলেছি। তুমি ওকে আগলে রাখবে তো? রুদ্রর মুখ দিয়ে তখন কিছুই বের হয়নি। সে শুধু মাথা নেড়ে আশ্বস্ত করেছিল সে মায়কে আগলে রাখবে সারা জীবন। রাত 1টার দিকে রুদ্র ঘরে ঢুকতে পারল। কক্ষে ঢুকেই তাড়াহুড়ো করে দরজার সিট কিনে লাগিয়ে দিল। বুকে হাত দিয়ে দরজার পিঠে গিয়ে শ্বাস নিল। মনে হচ্ছে যেন যুদ্ধ করে এসেছে। মেয়েগুলো দরজা আটকে দাঁড়িয়েছিল। আবার নাকি টাকা দিয়ে ঢুকতে হবে, নয়তো ঢুকতে দেবে না। রুদ্র সাফ বলে দিয়েছে যে কোনো টাকা দেবে না এখন সে। শেষমেশ রাহুল আর আরিয়ানের সাহায্য ছাড়া পেয়ে এক প্রকার যেন পালিয়ে এসেছে। রুদ্র কক্ষে চোখ বেলালো। ফ্লোরে গোলাপের পাপড়ি ছেটানো, বেডে রজনীগন্ধা আর গোলাপ দিয়ে সুন্দর করে সাজানো। আবার গোলাপের পাপড়ি দিয়ে মাঝখানে একটা লাভ আঁকা। সুন্দর একটা স্মেল আসছে। কিন্তু মায়া কোথায়? মায়ের তো ওখানে বেডের উপর সুন্দর করে বসে থাকার কথা ছিল। রুদ্র কক্ষে ভালো করে খুঁজে দেখলো, না পেয়ে বেলকনিতে গিয়ে খুঁজলো আর পেয়েও গেল। মায়া দাঁড়িয়ে আছে, এখনও পরিপূর্ণ সাজেই আছে। মাথার দোপাট্টা পর্যন্ত খোলেনি। তার দৃষ্টি আকাশের দিকে। রুদ্র পাটি পেটে গিয়ে পেছন থেকে চিল্লানি দিল। মায়ের চমকে পেছনে ফেরে। রুদ্রকে দেখে বুকে থুতু ছেটায়। হৃৎপিণ্ড তড়িৎ বেগে ওঠানামা করছে। মায়ের খেপে বলল, উফ, আয় ছেলে, এভাবে কেউ আসে নাকি? আরেকটু হলে হার্ট অ্যাটাক হয়ে যেত আমার। হার্ট অ্যাটাক হওয়াতে সোজা নাকি? হ্যাঁ, তুই তো এটাই চাস, আমি যাতে হার্ট অ্যাটাক করে উপরে উঠে যাই, আর তুমি তোমার আরশিকে নিয়ে সুখে থাকবে। এখানে আর্টসের কথা কোত্থেকে আসছে ভাই? সব জায়গায় তোকে আর্টসের কথা আনতেই হবে, তাই না? আমি তো আসতে চাইনি, ওই তো চলে আসে মাঝখানে। এখন একটু দূরে গিয়ে দাঁড়া। রুদ্র ভ্রুকুচকে একটু পেছনে গিয়ে দাঁড়ালো। মায়ের চট করে ঝুঁকে রুদ্রর পায়ে সালাম করলো। রুদ্র চমকালো। মায়ের থেকে এটা আশা করেনিও। মায়ের সালাম করলো, তাও তার পা ধরে। এটা কি করলে?
বড় খালামণি বলেছে এইভাবে নাকি প্রথম রাতে স্বামীকে সালাম করতে হয়। তুই আমাকে নিজের বউ নাই মানতে পারিস, কিন্তু আমি তোকে নিজের জামাই মানি, তাই সালাম করলাম। বুঝলা আমার প্রাণ প্রিয় স্বামী? মায়া হাসি হাসি মুখ করে বলল, তারপর কিছু একটা ভেবে বলে ওঠে। ইস, তুই তো আমার ঘুমটাটা খুলতে পারলি না। তারপর রুদ্রের হাত ধরে টেনে নিয়ে যায় কক্ষের দিকে। রুদ্র এত বিস্ময় একসাথে কাটাতে পারেনি। মায়া খাটের পাশে গিয়ে রুদ্রকে দাঁড় করিয়ে দেয়, খাটের উপর উঠে বসে ঘোমটা টেনে দেয়। ঘোমটা খুলে দে সুন্দর করে, তারপর আমার মুখের দিকে চেয়ে বলবি, একদম চাঁদের মতো সুন্দর তুমি। রুদ্র কি করবে ভাবতে পারছে না। নিজের ভাবনার কোনো কুলকিনারা খুঁজে না পেয়ে রুদ্র মায়ের পাশে বসে মায়ের ঘোমটা খুলে দিল। তারপর মায়ের দিকে তাকিয়ে বলে ওঠে, ইস, একেবারে শেওড়া গাছের পেতনি লাগছে তোকে। আমাদের তেঁতুল গাছের পেতনিটাও তোকে দেখে শিওরলি জেলাস ফিল করবে। মিষ্টি কণ্ঠে বলল রুদ্র। মায়ের রেগে রুদ্র পেটে গুঁতো দেয়। রুদ্র হাসতে হাসতে বিছানায় গড়িয়ে পড়ে। বলদের মতো না হেসে আমাকে এসব গহনা খুলতে সাহায্য কর। মায়া ছেঁচালো কণ্ঠে বলল, না, পরিস্থিতি গরম হয়ে গেছে। রুদ্র গিয়ে এসে মায়েকে সাহায্য করে। মায়ের কানের দুল, টিকলি, হাতের চুড়ি সবকিছু একে একে খুলে দেয়। মায়ের চুলের ক্লিপগুলো খুলে দেয় যত্ন করে, যাতে মায়ের চুলে ব্যথা না লাগে। লাগেজ থেকে একটা সুতির সালোয়ার বের করে মায়া ওয়াশরুমে ঢোকে। রুদ্র গোলাপের পাপড়ি সরাতে শুরু করে বেড থেকে ফুলগুলো সরিয়ে রুদ্র বেলকনিতে আসে। আকাশে আজ তারের মেলা, মৃদুমন্দ বাতাসও হচ্ছে কিছু সময় পরপর। এখানে কি করছিস? মায়া ডাকে রুদ্র ঘর থেকে বেরিয়ে আসে। এমনি দাঁড়িয়ে আছে, আজকে আকাশটা সুন্দর লাগছে অনেক। মায়া রুদ্রর পাশে এসে দাঁড়ায়, কণ্ঠ খাদে নামিয়ে বলল, তুই আমাকে অনেক ঘৃণা করিস তাই না রুদ্র? রুদ্র চমকে তাকালো, অস্থির স্বরে বলল, কি বললি? ঘৃণা করবো তোকে? তুই আমার ঘৃণা করার মতো কেউ নাকি? এই যে আমি তোর সাথে কত অন্যায় করলাম, তোর আমার প্রতি রাগ হওয়া স্বাভাবিক। যা করেছিস তার শাস্তি তুই পাবি, ওটা নিয়ে চিন্তা করিস না। আমার শাস্তির মেয়াদ শেষ হলে তুই আমাকে ভালোবাসবি তো রুদ্র? রুদ্র ভাবলো আসলে কেউ মায়াকে একটু ভালোবাসে না। ভেতর থেকে উত্তর এলো, না, ভালোবাসে, একজন বন্ধুর মতোই ভালোবাসে ওকে। আমি তোকে ভালোবাসতে পারবো না কোনোদিন, তোর প্রতি সেসব অনুভূতি আনিনি কোনোদিন। রুদ্র নরম গলায় বলল, কেন আনিসনি? আমার তো এসেছে, তোর আসলো না কেন? অবশ্য না আসাটাই স্বাভাবিক। কতগুলো বেডির কাছে যে নিজের অনুভূতি ওয়েস্ট করেছিস, আমার জন্য আসবে কি করে? তুই আর ওরা সেম না। রুদ্র গম্ভীর কণ্ঠে বলল। মায়া একটু এগিয়ে গিয়ে রুদ্রের বাহু আঁকড়ে ধরে মাথা রাখে মলেম স্বরে বলে, আচ্ছা বাদ দে এসব, আজ আমাদের বাসরাত রুদ্র। রুদ্র ছিটকে দূরে সরে যায়। তুতলি বলে, তো তুই কি করতে বলছিস? দেখ, আমাদের যখন প্রথম বিয়ে হয়েছিল তখনও তুই কিছু করিসনি। যা, মেনে নিলাম সে রাতে রেগেছিলি তুই, বাট আজ রাতটা অন্যভাবে কাটানো উচিত। মায়া রুদ্রের দিকে এগোতে এগোতে বলল, মুখে তার দুষ্ট হাসি। রুদ্র পেঁচাচ্ছে, দেখ, একদম কাছে আসবি না, দূরে থাক। দূরে থাকার জন্য বিয়ে করেছি নাকি? রুদ্র দেয়ালের সাথে মিশে গেছে, পেছনে জায়গা না পেয়ে ঢোক গেল। মায়া এগিয়ে এসে রুদ্রের একদম কাছে দাঁড়ালো, নাক কুচকে বলল, এত ড্রামা কোথা থেকে শিখেছিস? একটা মেয়েকে ভয় পাচ্ছিস? ভয় পাচ্ছি না, কিন্তু তোকে আমার বিশ্বাস নেই। তুই আমার ইজ্জত ধারণ করতেও দুইবার ভাববি না। মায়া কোমরে হাত রেখে বিরক্তি নিয়ে তাকাই। সিরিয়াসলি, একটা মেয়ে হয়ে ও কি করে একটা ছেলের ইজ্জত ধারণ করতে পারে ওর বুঝে আসে না। রুদ্র মাঝে মাঝে একটু বেশি নাটক করে। মায়ের ভাবনার মাঝে রুদ্র মায়াকে সামনে থেকে সরিয়ে কক্ষের ভেতরে চলে গেল। রুদ্র গভীর ঘুমে আচ্ছন্ন, এলোমেলো সিল্কি চুলগুলো কপালের উপর লেপটানো, তেলতেলে চেহারা, মাথার নিচে এক হাত রেখে মায়া খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে তাকে। চাহনিতে একরাশ মুগ্ধতা। কি আছে এই মুখে? কেন তার সারাক্ষণ এই মুখের দিকে চেয়ে থাকতে মন চায় মায়ের জানা নেই। ফজরে নামাজের পর মায়ের যে ধ্যান দিয়েছে রুদ্রকে দেখার, সে ধ্যান এখনও ভাঙেনি। রুদ্রকে হাজার ডেকেও মায়ের ঘুম থেকে তুলতে পারেনি নামাজের জন্য, কিন্তু এখন যে মনে অবাধ্য ইচ্ছে জাগছে। রুদ্রের এই ঘুমানোর সুযোগ নিতে মন যাচ্ছে মায়ের। জেগে থাকলে তো রুদ্রর সাথে ঝগড়া করে কুল পায় না। আচ্ছা, ও যদি এখন একটা চুমু খায় তাহলে কি রুদ্র জেগে যাবে? জেগে গেলে যাবে, রুদ্রকে ভয় পায় না কেউ। মায়ার একটু এগিয়ে গেল রুদ্রর দিকে, নরম ঠোঁটে গিয়ে চুমু বসালো রুদ্রর কপালে, তারপর দুই গালে, নাকে, দুই চোখে এগিয়ে গিয়ে ঠোঁটে ঠোঁট ছোঁয়াতে যাবে তখনই রুদ্র তার নিজের ঠোঁটের ওপর হাত রাখলো। মায়া হতভম্ব হয়ে চোখ মেলে। রুদ্র ছোট ছোট চোখে চেয়ে আছে। মায়া ছিটকে দূরে সরে বসলো, চোখ যেন বেরিয়ে আসবে। রুদ্র জাগলো কখন?
রুদ্র শোয়া থেকে উঠে বসলো। মায়া আতঙ্কিত চোখে চেয়ে আছে। না, ও ভয় পায়নি, কিন্তু রুদ্রের এভাবে দেখে ফেলা হজম করতে পারেনি। রুদ্রর শান্ত দৃষ্টি হাঁটু জড়িয়ে ধরে তার উপর চিবুক রাখল। কি করছিলে? কই, কিছু করিনি তো। মায়া কণ্ঠ খাদে নামিয়ে বলল। কিন্তু আমি যে দেখলাম। কি দেখেছিস? মায়ের বাচ্চা চালাকি করছিস? আমার বাচ্চা এখনো হয়নি রুদ্র, আর তোর যে অবস্থা মনে হয় না কোনোদিনই হবে। রুদ্র তেরে গিয়ে কিছু বলতে যাবে, তখনই মায়ে দৌড় দিল। দৌড়ে অসমে গিয়ে দরজা বন্ধ করে দিল। রুদ্র ফোঁস করে শ্বাস ফেলে। অনেকক্ষণ অপেক্ষা করার পর মায়ের বেরোনোর, কিন্তু অনেকটা সময় কেটে যাওয়ার পরও মায়ের বের হওয়ার কোনো নামগন্ধ নেই। রুদ্র আর অপেক্ষা করতে না পেরে কক্ষ থেকে বেরিয়ে যায়। নিচে ডাইনিংয়ে রাফানা চৌধুরী নাস্তা দিচ্ছে সকলকে। রুদ্র চেয়ারে বসে বসে মোবাইল টিপছে। রুয়ান চৌধুরী খবরের কাগজ পড়ছে মনোযোগ দিয়ে। মায়া কোথায়? রাফানা চৌধুরী চেয়ারে বসতে বসতে বলেন। তোমার বৌমা ওয়াশরুমে বসে গো খাচ্ছে। কি ছাতার মাথার বলছিস এইসব? ওয়াশরুমে ঢুকেছে মনে হয় 2 ঘন্টা উপর হলো, এখনো বের হয়নি। তখনই ধূপধাপ পা ফেলে মায়া নিচে নামলো। তার পরনে সাদা রঙের সালোয়ার, কাঁধে ব্যাগ ঝোলানো, এসে চেয়ারে বসলো সবার সাথে। এতক্ষণ আসার সময় হলো তোর? রাফানা চৌধুরী বললেন। আরে মামনি, একেবারে রেডি হয়ে আসছিলাম, তাই দেরি হয়ে গেছে। রেডি মনে হয় তিনি একা হয়েছেন। রুদ্র মুখ বাঁকিয়ে বলে। মায়া চোরা চোখে যে দৃষ্টি ছড়িয়ে নেয়। এবার রুদ্রের সাথে না লাগাই ভালো। রেডি হয়েছো? কোথায় যাবে নাকি? রুয়ান চৌধুরী খেতে খেতে বললেন। হ্যাঁ বাবাই, সামনে এক্সাম, এমনিতেই অনেক ক্লাস মিস দিয়ে ফেলেছি, এখন থেকে রেগুলার অ্যাটেন্ড করতে হবে। রুদ্র, ও তো যাবে মনে হয়, দুজনে তাহলে একসাথেই যেও। হ্যাঁ, একসাথে যাব। দুপুর ওর জন্য গাড়ি পাঠিয়ে দিও বাবা, আমি ভার্সিটি থেকে অফিস চলে যাব। রুদ্র তার বাবাকে উদ্দেশ্য করে বলে। আজকে যখন ভার্সিটিতে যাচ্ছই, তখন আর অফিসে যেও না, এত পেন নেওয়ার দরকার নেই, ওই দিকটা আমি সামলে নেব। না, সমস্যা হবে না। এখন যেহেতু সব নতুন করে শিখছে, সেহেতু কাজে ডিস্ট্রাকশন না দেওয়াই ভালো। আমি সব ম্যানেজ করে নেব। আচ্ছা, তুমি যা ভালো বোঝো। রুদ্র মাথা নাড়ায়। মায়ের রাফানা চৌধুরীকে উদ্দেশ্য করে বলে। বাড়ি এত ফাঁকা কেন মামনি? এত অতিথিরা কি চলে গেছে? আর তোমার বোনেরা? সবাই চলে গেছে রে, এত করে থাকতে বলার পরও থাকলো না। সবার স্কুল, কলেজ, ভার্সিটি খোলা, তাই চলে গেছে সকলে। খাওয়া শেষে রুদ্র উঠে দাঁড়ালো। মায়াকে উদ্দেশ্য করে বলে। তাড়াতাড়ি শেষ কর, আমি বাইরে ওয়েট করছি। মায়া তার মামনি আর বাবাইয়ের কাছ থেকে বিদায় নিয়ে বাহিরে গিয়ে দেখে রুদ্র ড্রাইভিং সিটে বসে অপেক্ষা করছে। দৃষ্টি তার দিকে নিবদ্ধ। মায়া গিয়ে অপর সিটে বসলো। রুদ্র গাড়ি স্টার্ট দিল। গাড়ি চলছে তার আপন গতিতে। দুজনের মধ্যে পিনপতন নীরবতা। মায়া রুদ্রর দিকে তাকিয়ে নীরবতা ভেঙে বলে উঠল। রেগে আছিস আমার উপর? রুদ্র বা হাতে আলতো করে জল লাগালো মায়ের গালে। মায়ের গালে হাত দিয়ে অবাক হয়ে তাকালো। যদি থাপ্পড় মারলই, এত আস্তে মারলো কেন? চুমুর পরিণামে থাপ্পড়। গালে হাত ঠেকিয়ে বলল মায়া। এত লজ্জা হলে কবে থেকে? লুচ্চামের কি করলাম? নিজের জামাইকে চুমু খেয়েছি, পরপুরুষকে তো আর চুমু খেতে যায়নি। রুদ্র বিরক্তি নিয়ে তাকালো। না, এই মহিলাকে কিছু বলার, শক্ত পাথরে মাথা ঠোকা দুটোই একই। কাজের কাজ কিছুই হবে না, ওইদিকে মাথা ফেটে রক্তক্ষরণ হবে। রুদ্র ডাইনিংয়ে মনোযোগ দিল। এক্সামের নোটিশ দিয়ে দিয়েছে। মায়ের মনোযোগ দিয়ে টিচারের লেকচার শুনছে আর নোট খাতায় নোট করছে। সেকেন্ড বেঞ্চে বসেছে সে। আশেপাশে তার পাশে রুহানি আর রিয়ানা। তাদের পেছনের বেঞ্চে রাহুল, রুদ্র, সাহিল আর আরিয়ান চারজন গাদাগাদি করে বসেছে। সবার প্ল্যান ছিল একেবারে লাস্ট বেঞ্চে বসে চিল করবে, কিন্তু মায়া তা হতে দিলে তো। সে ওদের কথা না মেনে সেকেন্ড বেঞ্চে বসেছে। আর ওরা সবসময় একসাথেই বসে, একজনও কখনো টিমকে ছেড়ে অন্য বেঞ্চে গিয়ে বসে না। তবে মাঝে মধ্যে রুদ্রের ক্ষেত্রে তা ব্যতিক্রম হতো। ওর পাশে মাঝে মাঝে আরশি বসত, আর ওর বন্ধুরা ওদের দুজনকে বিরক্ত করার জন্য ওদের আশেপাশে বসত। মায়া যেহেতু সেকেন্ড বেঞ্চে বসেছে, তাই সবাই লাস্ট বেঞ্চে থেকে ওর সাথে বসার জন্য চলে এসেছে। শুধু মায়া আর আরিয়ান এই মনোযোগ দিয়ে ক্লাস করছে। বাকিরা হয় একজন আরেকজনকে বিরক্ত করছে, নয়তো কলমের ক্যাপ দিয়ে গুতাচ্ছে। মায়া কিছুক্ষণ ওদের দেখছে, তো কিছুক্ষণ পাশের রোতে বসা আরশিকে দেখছে। বেচারি বারবার রুদ্রকে কিছু বলার চেষ্টা করছে। রুদ্র টিচার থাকাই পারছে না। অবশেষে টিচারের লেকচার শেষ হলো। সবাইকে এক্সামের কথা পুনরায় মনে করিয়ে দিয়ে ক্লাস ছেড়ে বেরিয়ে গেল। মায়া খাতা গুছিয়ে উঠে দাঁড়ালো।
সবাই মায়া আর রুদ্রের কাছে আসছে শুভকামনা জানাতে। ক্লাসে চেনা পরিচিত অনেকে দাওয়াত দেওয়া হলেও অনেকেই বিয়েতে উপস্থিত থাকতে পারেনি, তাই এখানে শুভকামনা জানাচ্ছে। যেহেতু মায়া ক্লাসের ক্যাপ্টেন আর ওদের গ্যাংকে অনেকে সমীহ করে চলে, তাই সবাই নতুন জীবনের জন্য শুভকামনা জানাতে আসছে। প্রায় সবাই যখন ক্লাস থেকে ক্যান্টিনের উদ্দেশ্যে বেরিয়ে গেল, আরশি তখন রুদ্র সামনে এসে দাঁড়ালো। অনেকক্ষণ ধরেই সে চেষ্টা করছিল, কিন্তু সবার জন্য আসতে পারছিল না। তুমি নাকি বিয়ে করেছো রুদ্র? আরশি ভাঙা গলায় বলে। হ্যাঁ, করেছে। আরশির অসম্ভব খারাপ লাগলো, কিন্তু তা হজম করলো। রুদ্রের কাছে অনেক প্রশ্নের উত্তর যে জানার আছে, প্যানিক হয়ে পড়লে এসব কিছুই শোনা হবে না আর। কিন্তু তুমি তো আমাকে ভালোবাসতে, বলো কেন করলে এমন? আমি দুঃখিত আরশি, আমার তোমার সাথে এমন করা উচিত হয়নি। নিজের অজান্তেই ঠকিয়ে ফেলেছি তোমাকে। যদি পারো ক্ষমা করো আমায়। তুমি অজান্তে কষ্ট দেওনি আমায়, জেনেই সব কষ্ট দিয়েছো। আর তুমি ক্ষমা কেন চাইছো? আমি তো তোমার ক্ষমা চাওয়ার দেখতে চাইনি। হয়তো তোমার কাছে সব নাটক আর টাইম পাস ছিল, কিন্তু আমি তো তোমায় ভালোবেসেছি। আমার ভালোবাসা তো মিথ্যে ছিল না। আমি তোমার সাথে এমন করতে চাইনি আরশি। আরশির চোখে পানি। রুদ্র আর চোখে মায়ের দিকে চাইলো। ওর সব বন্ধুরা মায়ের সাথে দাঁড়িয়ে আছে। আচ্ছা, ওর কি আরশির জন্য একটু হলেও খারাপ লাগছে না? অনুশোচনা হচ্ছে না মনে? কারো ভালোবাসা কেড়ে নেওয়ার গিল্টি হচ্ছে না? মেয়েটা এত পাথর কেন? রুদ্র, শুধু একবার বলো যে তুমি আমাকে এখনো ভালোবাসো। রুদ্র তাকালো আরশির দিকে। চোখে মুখে অসম্ভব আশা নিয়ে আরশি তাকিয়ে আছে রুদ্রের দিকে। রুদ্র কিছু বলতে পারছে না। মায়া এগিয়ে এলো ওদের দিকে। আরশির কাঁধে হাত রেখে বলল, তোকে ভালোবাসলে কি আর আমাকে বিয়ে করতো? তুই জোর করে বিয়ে করেছিস ওকে, তাই না? আরশি মায়ের হাতে ঝাড়া মেরে সরিয়ে দিয়ে বলে। মায়া ফিচেল হাসলো। আমার এত সাহস কোথা থেকে আসবে যে ফারাবি চৌধুরী রুদ্রকে জোর করে বিয়ে করব আমি? ইজ হি এ চাইল্ড যে আমি তাকে জোর করলাম আর সে সুর করে বিয়ের পিড়িতে বসে গেল? তুই সব করতে পারিস, অসম্ভব কিছুই না তোর কাছে। নাক ফুলারও মায়া দাঁতে দাঁত চেপে বলল, জানিসই যখন সব করতে পারি, তাহলে আমার জিনিসে হাত বাড়াতে এসেছিস কোন সাহসে? সাবধান করছি, এতদিন কিছু বলিনি মানে এই না যে এখনও কিছু বলবো না। এতদিন অধিকার ছিল না, তবুও অযাচিত অধিকার ফেলিয়েছি অনেকভাবে, আর এখন তো অধিকার আছে। কি করতে পারবো ভেবেছিস? দূরে থাক ওর থেকে, নয়তো তুই জানিস আমি কতটা নিচে নামতে পারি। রুদ্র অফিস থেকে ফিরতে সন্ধ্যা পার হয়ে গেল। দিনের আলোকে ছাপিয়ে রাতের অন্ধকার গ্রাস করে নিয়েছে চারিদিক। রুদ্র কাখের ভেতরে ঢুকে ব্যাগ রাখলো টেবিলে। এসি ছেড়ে দিয়ে শটান হয়ে শুয়ে পড়ল বিছানার ওপর। আজকে একটু বেশি চাপ পড়েছে। আসলে ভার্সিটি থেকে শেষ করে অফিস সামলানো চারটিখানি কথা নয়। তারপরও সে তার বাবাকে সাহায্য করতে চায়। বাবার কথা মনে করলে এসব কষ্ট বলে মনে হয় না। রুদ্র সিলিংয়ের দিকে তাকিয়ে দুপুরের কথা ভাবছে। অনেক কষ্টে বেঁচে ফিরেছে সে ভার্সিটি থেকে। আজকে হয় ও মায়ের হাতে খুন হতো, নয়তো ওর অন্য বন্ধুর হাতে। ওদের সামনে কখনো আশির সাইড নেওয়া যায় না। কেন ওরা আশিকে সহ্য করতে পারে না? উত্তর একটাই, মায়া। মায়ের পছন্দ না আশিকে, তাই ওর ফ্রেন্ডদের কারো সহ্য হয় না ওকে। রুদ্র দীর্ঘশ্বাস ফেলে। ওর মা বাবার মতো ওর বন্ধুরাও সবসময় মায়ের পক্ষই নেয়। মায়া ওদের কাছে সবচেয়ে পছন্দের। ওরা সবাই এক পেশেই মায়ের দিকেই টানে। মায়ের ভালো লাগা খারাপ লাগা সব কিছুই ওদের কাছে অনেক বেশি ম্যাটার করে। ওর যে ম্যাটার করে না তা না, মায়া তো ওর বন্ধুই, কিন্তু মাঝে মাঝে অসম্ভব হিংসার বশবর্তী হয়ে যায় ও। শুধু ওটাই কেন দেখে না কেউ? প্রতিশোধ নিতে হবে। মায়ের ওপর যেমন তেমনভাবে প্রতিশোধ নেবেই ও, কিন্তু ওর দৌড় প্রতিশোধের প্ল্যান বানানো পর্যন্তই। প্রতিশোধটা কীভাবে নেবে সেটাও ভাবা হয়ে ওঠে না। প্রতিশোধ কার্যকরও হয়ে ওঠে না। রুদ্র উঠে বসলো। মেয়েটাকে কখনো কক্ষে পাওয়া যায় না কেন? এখন কোথায় আছে কে জানে। কোথাও দুদণ্ড বসে থাকতে পারে না। রুদ্র উঠে দাঁড়ালো। কক্ষ ছেড়ে অন্যান্য কক্ষ খুঁজে দেখলো। ছাদে গিয়ে পুরো ছাদ খুঁজে দেখলো। সিঁড়ি বেয়ে নিচে নেমে ড্রয়িং রুম খুঁজলো। আশ্চর্য, মেয়েটা গেল কোথায়? ওর মামুনির কাছে গিয়ে বসে নেই তো। মা বাবার কক্ষে গিয়ে দেখলো রাফানা চৌধুরী বসে বসে কোরআন পড়ছে। তার বাবা হয়তো বাহিরে কোথাও গেছে। মায়া কোথায় আম্মু? রাফানা চৌধুরী মাথা তুলে তাকালেন। চলে এসেছো তুমি? বাড়িতেই কোথাও আছে, খুঁজে দেখো। আর কোথায় যাবে? তোমার কিছু লাগবে? না, কিছু দরকার নেই, তুমি পড়ো। খুঁজে পাচ্ছিলাম না, তাই তোমার কাছে জিজ্ঞেস করতে আসলাম। বাগানে গেছে হয়তো, আমি দেখে আসছি।
রুদ্র বাগানে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। মাথার উপর চাঁদ। আজ হয়তো পূর্ণিমা তিথি। রুদ্র হেঁটে বাগানের দিকে যাচ্ছে। চাঁদটাও ওর সাথে সাথে হাঁটছে। রুদ্র দূর থেকে দেখল মায়া দোলনায় বসে আছে। চাঁদের আলো উপচে পড়ছে তার চোখে মুখে। অন্যমনস্ক হয়ে কি যেন ভাবছে। রুদ্র মায়ের সামনে গিয়ে কোমরে হাত দিয়ে দাঁড়ালো। মায়া চমকা রুদ্রকে দেখে জোরে একটা চিৎকার দিল। রুদ্র চোখ মুখ কুঁচকে বলল, চিল্লাচ্ছিস কেন শাকচুন্নি? উফ, এভাবে কেউ সামনে আসে? বুকে থুথু দিয়ে বলল মায়া। এখানে বসে আছিস কেন? এমনিতেই ভালো লাগছিল না দোলনায় চড়তে। বস আমার পাশে। মায়া এক সাইডে সরে গিয়ে রুদ্রকে জায়গা করে দিয়ে বলে। রুদ্র মায়ের পাশে বসলো। মায়া রুদ্রের বাহু আঁকড়ে তার কাঁধে মাথা রাখে। মোহময় কণ্ঠে আওড়ায়, দেখ কি সুন্দর জ্যোৎস্না রাত। অনেক সুন্দর। ভালোই হয়েছে দোলনাটা থাকায়। অফিস থেকে এসে ড্রেস বদলাসনি কেন? তোকে খুঁজতে খুঁজতে আর শার্ট বদলানোর সময় পাইনি। ঘামের গন্ধ বেরোচ্ছে। এভাবেই ভালো লাগছে। মায়া রুদ্রের বাহুতে নাক নাকিয়ে বলল। মায়া, কন্ট্রোল। মায়া জোরে হেসে দিল। রুদ্র নিজেও হাসে ওর সাথে। দোলনা ছেড়ে উঠে দাঁড়িয়ে বলে, বাড়ি চল, ফ্রেশ হওয়া দরকার। মায়া দোলনা ছেড়ে উঠে দাঁড়ালো। রুদ্র শাওনি বের হয়। পরনে শুধুই টাওয়াল। গায়ে বিন্দু বিন্দু পানি। ভেজা চুলগুলো কপালের উপর এসে পড়েছে। আরেকটা টাওয়াল দিয়ে মাথা মুছছে। মায়া বিছানায় বসে ফোন টিপছিল। রুদ্রকে বেরোতে দেখে মোবাইল পাশে রেখে রুদ্রের দিকে দৃষ্টি দিল। রুদ্র ভ্রু কুচকে শুধালো, এভাবে কি দেখছিস? তোমাকে দেখি। মায়া দুহাতে মুখ ঢেকে বলল, শুধরালি না আর আমাকে দেখার কি আছে? আমি এতটা সুন্দর নই। ফর্সা গায়ের রঙও নেই আমার। আমার কাছে তো তুই সবচেয়ে সুন্দর। এভাবে আর কখনো বলবি না। রুদ্র মায়ের দিকে তাকালো। মায়া কপাল কুচকে তাকিয়েছে তার দিকে। এতক্ষণ দুষ্টুমি ভাবটা আর নেই। রুদ্র হেসে মাথা নাড়ল। আচ্ছা, আর বলবো না। তারপরও মুখটাকে বাংলার পাঁচের মতো করে রাখিস না। মোটেও আমি বাংলার পাঁচের মতো মুখ করে রাখিনি। জিম করিস বন্ধু? অবশ্যই, আমি প্রতিদিনই জিমে যাই। যদি এই কয়েকদিন যাওয়া হয়নি বিয়ের ঝামেলায়। মায়ের সাইড টেবিল থেকে জুসের গ্লাস নিয়ে রুদ্রের দিকে এগিয়ে দেয়। বাহ, লেবু শরবত বানিয়ে এনেছিস আমার জন্য? আমি তো করবো এখন এসব। এখানে আবার আরশি আসবে নাকি তোমাকে জুস বানিয়ে দিতে? মায়া মুখ বাঁকিয়ে বলে। রুদ্র প্রশ্নের উত্তর দিল না। মায়ের সাথে না লাগাই বুদ্ধিমানের কাজ। কারণ রুদ্র কখনোই মায়ের সাথে কথাই জিততে পারে না। রুদ্র এক নিঃশ্বাসে পুরো গ্লাস শেষ করলো। আসলেই অনেক তৃষ্ণা পেয়েছিল। মায়া আবার মোবাইল দেখায় মনোযোগ দেয়। রুদ্র কাবার্ড খুলে টি শার্ট নিতে যাবে তখনই দেখে কাবার্ডে ওর একটাও ড্রেস নেই। সব মায়ের ড্রেস ভর্তি। একই ওর সব পোশাক গেল কই? রুদ্র ওয়ার্ডরোব খুলে দেখলো সেখানেও সব ড্রেস মায়ের। ড্রেসিং টেবিলেও সব মায়ের জিনিস। আমার ড্রেসগুলো সব কোথায় মায়ু? কাবার্ডেই আছে সব, দেখ। এসে খুঁজে দে, পাচ্ছি না কিছু। এখানে সব তোর ড্রেস। মায়া মোবাইল রেখে কাবার্ডের দিকে এগিয়ে যায়। কাবার্ডের অপর পাটে দরজা খুলে রুদ্রের ড্রেস দেখিয়ে দেয়। এই তো সব এখানে। ড্রেস রাখা জায়গার দিকে তাকিয়ে রুদ্র হতভম্ব হয়ে গেল। 5 ভাগের 1 ভাগ জায়গায় রুদ্র ড্রেসগুলো রাখা। গুছিয়ে রেখেছে সব। মায়া, সিরিয়াসলি পুরো কাবাডি তো তুই দখল করে ফেলেছিস। আমাকে আর একটু জায়গা দেওয়ার কি দরকার ছিল? দেখ রুদ্র, এখানে যেমন তোর অধিকার আছে তেমন সমান অধিকার আমারও আছে। অর্ধেক তোর, অর্ধেক আমার। ঘরের সব ফার্নিচারে অর্ধেক আমার অধিকার আছে। আরে নে না তোর অর্ধেক অধিকার, কিন্তু বাকি অর্ধেক জায়গা তো আমার। প্রায় পুরোটাই তো তোর দখলে। আমার ড্রেস বেশি, তাই জায়গাও বেশি লেগেছে। আর তোর ড্রেস তো গুছিয়ে রেখেছি, এলোমেলো করে তো আর রাখিনি। এত কথা জানি না। যখন বলে দিয়েছিস অর্ধেক অর্ধেক, তখন কাবার্ডের অর্ধেক জায়গা আমাকে দিতে হবে। আমার জায়গা থেকে তোর ড্রেসগুলো সরা। আমার একটা ড্রেসও হাত দিবি না? বলে রুদ্র যখনই মায়ের ড্রেস নিতে যাবে তখনই মায়ের রুদ্রের হাত আঁকড়ে ধরে। খবরদার, আমার ড্রেস ধরবি না। বলতে বলতে দুজনের মধ্যে মারপিট লেগে গেল। একজন আরেকজনকে ছেড়ে কথা বলছে না। রুদ্র মায়ের চুল টেনে ধরেছে আর মায়া রুদ্রকে চোর থাপ্পড় ঘুষি সব দিচ্ছে। ধস্তাধস্তির এক পর্যায়ে দুজনকেই মেঝেতে নিচে পড়ে গেল। সেখানে একজন আরেকজনকে মেরেই যাচ্ছে। একজন বলছে আমার অর্ধেক কাবার্ডের জায়গা আমাকে ফিরিয়ে দে। আরেকজন বলছে দিব না মানে দিব না। দোতলা থেকে ভেসে আসা শব্দে রাফানা চৌধুরী আর রোয়ান চৌধুরী উপরে দৌড় দিলেন। এসে দেখে দুজনে মেঝেতে পড়ে মারপিট করছে। দুজনের মধ্যে হয়েছেটা কি? মারপিট করছো কেন? থামো বলছি। রাফানা চৌধুরী থামানোর চেষ্টা করলেন, কিন্তু তারপরেও দুজনের থামার কোনো নাম গন্ধ নেই। রাফানা চৌধুরী আর না পেরে জোরে ধমক দেন দুজনকে। ধমকে দুজন উঠে দাঁড়ায়। মায়ের চুলগুলো এলোমেলো হয়ে মুখের উপর এসে পড়েছে। মায়ের হাত দিয়ে চুলগুলো কোনো মতে ঠিক করার চেষ্টা করে। বাচ্চাদের মতো মারামারি করছিলে কেন? বাচ্চা নাকি তোমরা? মামুনি, আমি বলছি সব।
বলে মায়া রাফানা চৌধুরীকে এ টু জেড সব বলো। বেশ, শুধু এইটুকুর জন্য দুজনে এইভাবে মারামারি করছিলে? রুদ্র, মায়া না তোমার বেস্ট ফ্রেন্ড? বেস্ট ফ্রেন্ডের জন্য এটুকু স্যাক্রিফাইস করতে পারছিলে না তুমি? মা, এটাকে তুমি এইটুকু স্যাক্রিফাইস বলছো? তুমি নিজে চেক করে দেখো, পুরো কাপড় দখল করে নিয়েছে ও। আমার জন্য শুধু একটু করে জায়গা রেখেছে। কিন্তু তাই বলে তুমি ওর গায়ে হাত তুলবে? ওর চুল টেনে ধরেছো কেন? কোন সাহসে? রাফানা চৌধুরী রেগে বলেন। বাবা, আমি ওর চুল ধরেছি, সেটা দেখছো, কিন্তু ও যে আমাকে মেরেছে সেটা দেখছো না? পার্সিয়ালিটি কেন করছো? হাত দেখিয়ে বলো। দেখো, ও রাক্ষসের মতো নখগুলো দিয়ে কিভাবে খামচে দিয়েছে, রক্ত পড়ছে। ওকে কিছু বলো। ও নিজেকে বাঁচানোর জন্য মেরেছে তোমাকে? এমনি এমনি মারেনি। আমার মেয়েটা কতটা ব্যথা পেয়েছি চুলে। রাফানা চৌধুরী মায়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে দুঃখী মুখ করে বললেন। মায়ের জিহবা দেখায় রুদ্রের দিকে তাকিয়ে। রুদ্র হতভম্ব হয়ে তাকিয়ে আছে তিনজনের দিকে। ওর মা বাবা বারবার জিজ্ঞেস করছে মায়ের কোথাও ব্যথা পেয়েছে কিনা। এই মুহূর্তে ওর পা ছড়িয়ে ছিটিয়ে কাঁদতে মন যাচ্ছে। ওরা সত্যি ওর মা বাবা তো নয়তো ওর প্রতি এত অবিচার কেন? নিচে চল, এখানে আর তোকে থাকতে হবে না। কিভাবে মেরেছে আমার মেয়েটাকে? রাফানা চৌধুরী মায়েকে ধরে নিয়ে যেতে যেতে বলেন। মায়ের পিছনে ফিরে পাথর হয়ে যাও রুদ্রের দিকে তাকিয়ে গা জ্বালানো হাসি উপহার দেয়। রাতে নিস্তব্ধতা ঘিরে রেখেছে চারপাশ, সাথে রুদ্রের কক্ষেরও একরাশ নিস্তব্ধতা। কক্ষে ঝলমলে আলো জ্বলছে, এসির শস্য শব্দ ছাড়া কিছু শোনা যাচ্ছে না। রুদ্র বিছানার উপর বসে অফিসের ফাইল দেখছে, চোখে তার চশমা। কিছুক্ষণ পরপর চশমা ঠিক করছে আর ফাইলগুলো খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। পুরো বিছানায় একগাদা ফাইল ছড়ানো ছিটানো অবস্থায় আছে। পরশুদিন থেকেই প্রি টেস্ট, তাই অফিসের কাজে বেশি সময় দিতে পারবে না। অনেক কাজ জমা হয়ে আছে, তাই আগে ভাগে কাজগুলো গুছিয়ে রাখার চেষ্টা। সে আগে নিজেকে অফিসের এমডি হওয়ার যোগ্য প্রমাণ করতে চায়। যতই বাবার অফিস হোক, তারপরও কেউ যাতে তাকে অযোগ্য বলতে না পারে। মাঝে কেটে গেছে একদিন। কাল রাতে ঝগড়ার পর মায়ের রুদ্রকে কেউ কারোর সাথে কোনো কথা বলেনি। ঘুমানোর সময় কেউ কারোর সাথে কোনো কথা বলেনি। দুজন দুপাশ ফিরে ঘুমিয়েছে। যদিও রুদ্র কথা বলতে চেয়েছিল, কিন্তু যতবারই মায়ের সাথে ঝগড়া হয় ততবারই রুদ্রই সরি বলে। তাই এইবার ও ভেবেই নিয়েছে মায়া যতক্ষণ না সরি বলবে ততক্ষণ কথা বলবে না। রুদ্র ফাইল দেখার মাঝে মায়া কক্ষে ঢোকে। রুদ্র একবার চোখ তুলে তাকায় না পর্যন্ত। মায়া বিছানার এক পাশে গিয়ে পা ঝুলিয়ে বসে। কাজে মনোযোগী রুদ্রকে উদ্দেশ্য করে বলে ওঠে, তোকে চশমা পরা এত সুন্দর লাগে তো জানতাম না তো। রুদ্র অবাক হয়ে তাকালো মায়ের দিকে। মায়া মোবাইলে মনোযোগ দিয়ে গেমস খেলছে। মায়া যে প্রথমে কথা বলা শুরু করবে তা ধারণা করেনি রুদ্র। নিজের অবাক হওয়া চেপে রেখে রুদ্র আবার ফাইল দেখে মনোযোগ দেয়। একটু অ্যাটিটিউড তো দেখাতেই হবে। মায়ের এক বলিতেই কথা বলে ফেলা নিজের ইগোকে হার্ট করে। মায়া নিজের মোবাইল পাশে রেখে রুদ্রর হাতে ধরা ফাইল টান দিয়ে কেড়ে নেয়। এটা কি হলো? রুদ্র বিরক্তি নিয়ে বলে, কি হবে? ইগনোর করছিস কেন? অ্যাটিটিউড দেখাচ্ছিস? ফাইল দে, কাজ করছে, দেখতে পাচ্ছিস না? তুই কে, হ্যাঁ, যে তোকে ইগনোর করতে যাব? কাজ আছে অনেক, বিরক্ত করিস না। কথা বলছিস না কেন? তুই যে কারণে কথা বলছিস না, আমি সেই কারণে কথা বলছি না। তুমি কথা না বলে কিছু না, আর আমি অ্যাটিটিউড দেখালেই দোষ। আমি তো কথা বলার চেষ্টা করছি, কিন্তু তুই তো সেই চেষ্টাটুকু সার্থক হতে দিচ্ছিস না। আসছে এখন চেষ্টা করতে। কাল পুরো রাত, আজ পুরো দিন যে কথা বলিস নি, সেটা মনে নেই? আমি কথা বলিনি বলে তুইও বলবি না? সবসময় আমিই কেন প্রথমে কথা বলবো? আমিই কেন সরি বলবো সবসময়? কালকে বকেটা আমিই খেয়েছি। এখানে দোষ দুজনেরই সমান সমান ছিল। মা বাবা সবসময় তোর পক্ষই নাই। রুদ্র মন খারাপ করে বলো, মামুনি আর বাবাই সব সময় আমার পক্ষেই নেয়, সেটা তো জানা কথা। কেন নেবে? ওরা নিজেরও এসে দেখেছে দোষটা দুজনের ছিল, তারপর আমাকে বকা দিয়েছে। সবসময় পার্সিয়ালিটি করে। সেটা আমি কি করে জানবো আমার পক্ষে কেন নেয়? আচ্ছা বাদ দে এসব। আই এম সরি, পরের বার থেকে আর এমন করিস না। সিরিয়াসলি এত খাচ্ছর কেন তুই? দোষ দুজনেরই ছিল, তারপরও দায় আমার উপর চাপাচ্ছিস। মায়ের টেডি হাসলো। রুদ্রের পাশ ঘেঁষে গিয়ে বসলো। রুদ্র মায়ের চুলে হাত দিয়ে বলে ওঠে, আমার তোর চুল ধরে টানা উচিত হয়নি। মেয়েদের সবচেয়ে দুর্বল জায়গা তাদের চুল, আর তোর চুল তো অনেক লম্বা। বেশি ব্যথা পেয়েছিস? না, অত জোরেও ধরিসনি, একটু এক্সট্রা অ্যাক্টিং করে ফেলেছি। কিন্তু আমি জানি তুই আমার মারে একটু ব্যথা পাসনি। ব্রো, যেখানে ছেলেটাই আমার সাথে জিততে পারে না, সেখানে তোর নরম হাতের মাঝে আমি কী বা ব্যথা পাবো? রুদ্র ভাব নিয়ে বলে। মায়ের রুদ্রর দিকে নিজের হাতে থাকা ফাইল এগিয়ে দেয়। রুদ্র হাত বাড়িয়ে তা নেয়।
চশমা পরিস কখন থেকে? মাঝে মধ্যে পড়ি, মাথা ব্যথা করলে বা কাজ করার সময় বা বেশিক্ষণ বই পড়ার সময়। সুন্দর লাগছে তোকে। মায়া মিটিমিটি হেসে বলে। রুদ্র বাঁকা চোখে তাকায় মায়ের পরক্ষণই আবার বলে ওঠে, শুধু কাজ করলেই হবে, খেতে হবে না? কত রাত হয়েছে তা খেয়াল আছে? রুদ্র দেয়াল ঘড়ির দিকে তাকায়। টিক টিক শব্দে ঘড়ির কাঁটা অনবরত ঘুরে চলেছে। ঘড়ির কাঁটায় 12টা বেজে 35 মিনিট। রুদ্র দীর্ঘশ্বাস ফেলে মায়ের দিকে তাকিয়ে বলে ওঠে, এই তো ফাইলগুলোর কাজ শেষ করেই খাবো। মা বাবা খেয়েছে? হ্যাঁ, তোকেও ডাকতে বলেছিল, কাজ করছিস দেখে আর ডাকিনি। কিন্তু এখন খেয়ে নে রুদ্র, অনেক রাত হয়ে গেছে। অনেক কাজ থেকে গেছে রে। কালকে ফাইলগুলো জমা দিতে হবে। কালকে প্রজেক্টের ফাইনাল ডেট। প্রথমবারে ক্লায়েন্টদের মনক্ষুণ্ণ করতে চাই না। এখন যদি খেতে উঠে তাহলে অনেক সময় চলে যাবে। তাই বলে খাবি না? তোর কষ্টটা বুঝি। স্টাডি, অফিস সব একসাথে সামলাতে হচ্ছে। এখন তোর বেশি স্ট্রং থাকা প্রয়োজন, আর স্ট্রং থাকার জন্য বেশি খেতে হবে। এতগুলো ফাইলের কাজ শেষ করতে করতে শিওরলি সকাল হয়ে যাবে। ঠিক আছিস? না, তোর সাথে খাবো। কাজটি গেল তুই? এত রাত হয়ে গেছে, মা বাবার সাথে খেয়ে নিতে ভালোবাসা দেখাচ্ছিস? রাগী স্বরে বলল, আমি তো দেখাবো ভালোবাসা, আর কে দেখাবে? আমি খাইয়ে দিই। রুদ্রের গাল টেনে দিয়ে বলল মায়া। তোর কষ্ট করতে হবে না, আমি উঠছি। তুই আগে নিজে খেয়ে নে। কিন্তু মায়া শুনলে তো সে বিছানা ছেড়ে নেমে দাঁড়ালো। দ্রুত পায়ে কক্ষের বাহিরে চলে গেল। মিনিট 10 পর আবার কক্ষে ফিরে আসলো। হাতে ধরা ট্রেতে খাবার। মায়া বেডসাইড টেবিলে ট্রেটা রাখলো। রুদ্র ফাইল দেখার মাঝে মাঝে মায়ের কর্মকাণ্ডগুলো দেখছে। মায়া হাত ধুয়ে প্লেটে ভাত নিল। মায়ু, আগে তুই খেয়ে নে। একসাথে খাবো। গলদা চিংড়ি রান্না হয়েছে, তোর ফেভারিট ডিশ। রুদ্র হাসে মায়ের দিকে করে বসে, যাতে মায়ের খাইয়ে দিতে সুবিধা হয়। মায়া খাইয়ে দিচ্ছে রুদ্রকে, সাথে নিজেও খাচ্ছে। রুদ্র তাকায় মায়ের দিকে, আলতো হাতে খাইয়ে দিচ্ছে তাকে। চোখে মুখে মায়া উপচে পড়ছে। রুদ্রের মনটা ভালো হয়ে যায়। এত ভালোবাসা কপালে সইবে তো? মায়ের রুদ্রকে খাওয়ানো শেষে পানির গ্লাস এগিয়ে দেয়। ওনার শেষ অংশ দিয়ে রুদ্রর মুখ মুছে নেয়। তারপর নিজে গিয়ে ট্রে রেখে আসে। মায়া কক্ষে এসে পড়তে বসলো। মনে মনে ভেবে নিয়েছে এবারেও ক্লাসে টপ করে ছাড়বেও। 3 বছরের পজিশন ধরে রাখতে হবে। ম্যাথ সলভ করতে বসেছে মায়া। পরশু ম্যাথ এক্সাম। মায়া পড়ার মাঝে রুদ্রকে উদ্দেশ্য করে বলল, অফিসের কাজ না হয় শেষ করছিস, কিন্তু পরশু থেকে যে এক্সাম সেটা মনে আছে? এক্সামের জন্য কিছু পড়বি না? আমাদের কিছু পড়ার দরকার নেই। আমরা ছেলেটা এক্সামের আগের রাতে পড়েই ফার্স্ট ক্লাস পেয়ে যাই। তার মানে এবারও সবটা টুকলি করবি? রোজো মাথা নাড়িয়ে হাসে। মায়া মনে মনে কয়েকটা গালি দিয়ে পরে মনোযোগ দেয়। এক্সাম শুরু হয়ে গেছে। 1.5 মাস জুড়ে এক্সামের ডেট পড়েছে, কিন্তু এবার মায়া টিমের কারো সিট একসাথে পড়েনি। তবুও সবার এক্সাম মোটামুটি ভালো হচ্ছে। রুদ্র, রাহুল, সাহিল ইচ্ছে মতো টুকরি করেছে। আরিয়ান এসবে নেই। সে পড়াশোনায় ভীষণ মনোযোগী, সবার চেয়ে বেশি বুঝদারও। 1.5 মাসে আরশি অনেকবার রুদ্রের সাথে কথা বলার চেষ্টা করেছে, কিন্তু বলতে পারেনি। মূলত রুদ্র নিজেই কথা বলতে চায়নি। কথা বলেই আবার মায়া পারবে, আরশি আরও কষ্ট পাবে। রুদ্র আর কষ্ট দিতে চায় না কাউকে। কারো ভাঙা মনের বদদোয়া অনেক কঠোর হয়। ও চায় না আরশির বদদোয়া নিতে। রুদ্র সবসময় মনে হয় ও আরশির আবেগ ছাড়া আর কিছুই না। ও যেমন টাইম পাস করতে করতে আবেগে পড়েছে, আরশিও তেমন প্রথম কারো আবেগে পড়েছে। হয়তো নতুন কেউ আসলে আরশি মুভ অন করতে পারবে, ভুলতে পারবে ওকে। তাই সবসময় আরশি থেকে দূরে থাকার চেষ্টা করেছে। আজকে লাস্ট এক্সাম ছিল, সবাই ক্যান্টিনে বসে আছে। আপাতত কয়েকদিনের শান্তি। ফাইনাল এক্সামে দেরি আছে আরও, তাই সবাই ক্যান্টিনে বসে চেয়ার আপ করছে। রুদ্র, রাহুল, আরিয়ান আর সাহিল কিছু নিয়ে আলোচনা করছে। মায়া, রিয়ানা, রুহানি বিরক্তি নিয়ে তাকিয়ে আছে 4 জনের দিকে। ওরা 4 জন গানে গানে কিছু নিয়ে কথা বলছে, বাট ওরা 3 জন সামনে আসলেই কথা বলতে দিচ্ছে থামিয়ে। মায়া আর না পেরে 4 জনকে বলে ওঠে, কিছু বলবি তোরা? সমস্যাটা কি? আমাদের সামনে এভাবে ফিসফিস করে কথা বলছিস কেন? আসলে আমরা না একটা ডিসিশন নিয়েছি, বাট তোদের 3 জনকে বলতে পারবো না। রাহুল ঠকিলে বলো, আমাদেরকে বলতে যাবি কেন? আমরা তোদের বন্ধু নাকি? মুখ বাকি বলো রুহানি। আসলে আমাদের ভয় লাগছে তোদেরকে বলতে। আমরা ভূত নাকি ভাল্লুক? আমাদের ভয় লাগছে কেন? তোরা আমাদের প্ল্যান শুনলে আমাদেরকে শিওরলি মারবি। সাহিল বলো। সাহিলকে আর কিছু বলতে না দিয়ে রিয়ানা বলে, বলতে হবে না তোদেরকে, বললে বলবি, না বললে নেই। আমাদের সামনে এত ফিসফিস করার দরকার কি? নাটক করছিস কেন 4 জনে? আমরা একটা ব্যাচেলর পার্টির অ্যারেঞ্জমেন্ট করেছি, শুধু ছেলেরা থাকবে সেখানে, মেয়েরা অ্যালাউড না। রুদ্র সবার উদ্দেশ্যে বলে, ব্যাচেলর পার্টিতে তুই যাবি কেন? তুই তো ব্যাচেলর না।
মায়া গম্ভীর স্বরে রুদ্রকে বলল, ব্যাচেলার পার্টি নাম দিয়েছে শুধু, যেহেতু শুধু ছেলেরা যেতে পারবে, বিবাহিত অবিবাহিত সব ছেলে। রুদ্র কণ্ঠ খাদে নামিয়ে বলে, আমাদের ব্যাচের সব ছেলেরা থাকবে? হ্যাঁ। প্ল্যানের মূল হোতাকে? মায়ের প্রশ্নে সবাই রুদ্রকে দেখিয়ে দেয়। রুদ্র মুখ কাচুমাচু করে বসে। তোরা যে আমাদের ফ্রেন্ড ভাবিস না সেটা এবারে প্রমাণ করে দিলি। পার্টি যখন দিলি শুধুমাত্র ছেলেদের জন্য কেন? আমরা মেয়েরা বাদ গেলাম কেন? রুহানি রেগে বলল, সাথে কয়েকটা গালি ছুড়ল চারজনের উদ্দেশ্যে। ছেলেরা সাফাই দিয়ে কিছু বলবে তার আগেই মায়া উঠে দাঁড়ায়। রুহানি আর রিয়ানাকে উদ্দেশ্য করে ফুঁসে বলল, ওই বেমানগুলোর সাথে থাকার কোনো মানি হয় না। রুহি, রিয়া, চল এখান থেকে। এর যা মন চায় তাই করুক। বড় বড় কদম ফেলে চলে যাচ্ছে মায়া। রুহানি আর রিয়ানাও ওর সাথে পা মেলালো। চেয়ারে বসা চারজনকে কিছু বলার সুযোগই দিল না। মায়া বিছানার উপর শুয়ে বই পড়ছে। হাতে ওর হুমায়ুন আহমেদের উপন্যাস অপেক্ষা। তবে আদতে সে পড়ছে না। মুখের ওপর বই ধরে থাকলেও তার দৃষ্টি রুদ্রর দিকে। রুদ্র ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে রেডি হচ্ছে। তার পরনে চকলেট কালারের টি শার্ট। যদি দেখতেই হবে তাহলে সরাসরি দেখ, এভাবে লুকিয়ে দেখার কি দরকার?